নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্য বাৎসরের পক্ষ থেকে আমি পাপ্পু ছাতাইত সকল শ্রোতা মণ্ডলীকে জানাই অগ্রিম শুভেচ্ছা। সাহিত্য বাৎসর আয়োজিত আজকের আলোচনা মহাভারতের রাজনীতি ও বর্তমান প্রেক্ষিত। আলোচনায় আজ আমাদের সঙ্গে থাকছেন শামীম আহমেদ মহাশয়, বেলুড় রামকৃষ্ণ মিশনের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। মহাভারতের এই অমৃত কথা শোনার জন্যই আজ আমরা সকলে একত্রিত হয়েছি। মহাভারতের কথা শুনলেই আমার প্রথমেই মনে পড়ে সেই ছোটবেলার দিনগুলি, যখন আমরা টিভিতে হ্যাঁ কথা সংগ্রাম কা গানটা যখন শুনতাম, ছুটে ছুটে দেখতে যেতাম মহাভারত শোনার জন্য, দেখার জন্য। যত বড় হয়েছি, মহাভারত সম্পর্কে আমার এবং আমাদের আগ্রহ উত্তর বৃদ্ধি পেয়েছে। মহাভারত সম্পর্কে বিশদে জানতে চেয়েছি, জেনেছি যা নেই ভারতে তা নেই ভারতে। অর্থাৎ ভারতবর্ষে এমন কিছু নেই যা মহাভারতে নেই। আজকের যুগে এই মহাভারত আমাদের কাছে ভীষণভাবে প্রাসঙ্গিক। মহাকবি বেদব্যাসের এই মহাকাব্যটি আমাদের সেই সময়ের সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি, কূটনীতি প্রায় সবকিছু সম্পর্কেই ধারণা দেয়। আমরা কাশিরাম দাসেরও ভারত পাঁচালী পড়েছি বাংলাতে, যা আজকের যুগে মানুষের কাছে ভীষণভাবে প্রাসঙ্গিক। বর্তমান যুগের মতো মহাভারতীয় রাজনীতিতেও প্রতিপক্ষ বা শত্রু দমনে কূটনীতি বা রাজনীতির আশ্রয় নেওয়া হতো। দেখা যেত যে ন্যায় অন্যায় বিবেচনা বোধের বাইরে গিয়ে শত্রুকে নাশ করা হতো। ধৃতরাষ্ট্র, কৃষ্ণ, ধ্রুপদ, দুর্যোধন, শকুনি অথবা পঞ্চপাণ্ডব প্রায় প্রত্যেকেই কোনো না কোনো কৌশলে ফায়দা তুলতে চেয়েছেন। আসলে মহাভারতের মূল কাহিনী যুদ্ধ নির্ভর হলেও মহাভারতের রাজনীতি, কূটনীতি আমাদের কাছে শিক্ষণীয় বিষয়। তখনকার যুগে মূলত 4টি উপায়ে এই বিরোধ মেটানো হতো যদি রাজায় রাজায় বিরোধ হতো: সাম, দান, ভেদ, দণ্ড। আমরা প্রথমে মধুর বচন প্রয়োগ করতাম, পরে আমরা দান দিতাম যে আমাদের অর্ধেকটা রাজ্য তোমাদের, পরে ভেদ নীতির আশ্রয় নিতাম, পরে সবচেয়ে শেষে আমরা যুদ্ধ বাঁধাতাম। সেকালে কিভাবে সেই কূটনীতি ও রাজনীতির প্রয়োগ করা হতো এবং আজকের যুগে তা কতটা প্রাসঙ্গিক, সে কথা আমাদের সামনে তুলে ধরবেন আজকের বক্তা মাননীয় শামীম আহমেদ মহাশয় স্যার। তিনি বেলুড় রামকৃষ্ণ মিশনের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি দর্শন নিয়ে শিক্ষকতা করলেও বাংলা বিষয়ে তার আগ্রহের সীমা নেই। তিনি নানান উপন্যাস, গল্প লিখেছেন। তার কয়েকটি উপন্যাসের নাম সাত আসমান, আক্তারনামা, মুর্শিদাবাদ রহস্য, এছাড়া কয়েকটি গল্প 18 পর্ব, ফেয়ার লনে মধুবালা। তিনি মহাভারতের বিষয়কে কেন্দ্র করে বহু প্রবন্ধ লিখেছেন, যেমন মহাভারতে যৌনতা, মহাভারতে দ্রৌপদী, মহাভারতে বিবাহ। এছাড়াও শুধু মহাভারত বা গল্প উপন্যাসেই তিনি থেমে থাকেননি। বাঙালি বীর বিবেকানন্দকে নিয়েও তিনি পুস্তক রচনা করেছেন। সুফি দর্শন নিয়েও তিনি লিখেছেন নানান প্রবন্ধ। এখন আমরা শামীম আহমেদ মহাশয়ের কাছ থেকে শুনে নেব মহাভারতের রাজনীতি ও বর্তমান প্রেক্ষিত আলোচনাটি। স্যার। আচ্ছা, সবাই এসে গেছে তো? যাদের আসার কথা, ঠিক আছে। হ্যাঁ, মহাভারতের প্রত্যেকটি পর্ব 18টা পর্ব আছে এবং পর্বগুলোর মধ্যে নানান অধ্যায় আছে, প্রচুর অধ্যায় আছে এক একটা পর্বে। 18টা পর্বের কথা আমরা জানি, অষ্টাদশ পর্ব, 18 পর্ব। তো সেই পর্ব এবং অধ্যায় সবটাই শুরু হচ্ছে একটি শ্লোক দিয়ে। সেই শ্লোকটি হচ্ছে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয় মুদিরয়। এটার মানে হচ্ছে
নর ও নারায়ণকে প্রণাম জানিয়ে তারপরে সরস্বতীকে নমস্কার জানিয়ে অতঃপর জয় দিয়ে মহাভারত শুরু হচ্ছে, পর্ব বা অধ্যায়। এখন এটা যে করা হয় এটাকে মঙ্গলাচরণ বলে। যে কোনো শুভ কাজ করার আগে একটা মঙ্গলাচরণ করার নিয়ম আমাদের দেশে আছে, আমাদের শাস্ত্রে, ভারতীয় শাস্ত্রে আছে, পৃথিবীর প্রায় সমস্ত শাস্ত্রেই আছে। এটা নিছক মঙ্গলাচরণ নয়, এর মধ্যে একটা অর্থ লুকিয়ে আছে। সে অর্থটা হচ্ছে যে নর এবং নারায়ণকে প্রণামের মধ্য দিয়ে বোঝা যায় যে মহাভারতের দর্শন হলো দ্বৈতবাদী দর্শন। দ্বৈতবাদী দর্শন, আমরা অদ্বৈতবাদের নাম শুনেছি। অদ্বৈতবাদে একটি মাত্র সত্তাকে স্বীকার করা হয়, অদ্বৈত, দ্বৈত নেই, এক আছে। আর দ্বৈতবাদ হচ্ছে ডুয়ালিটি আছে, দ্বৈত আছে, অর্থাৎ নরও আছেন, নারায়ণও আছেন, জীবাত্মাও আছেন, পরমাত্মাও আছেন। তো প্রত্যেকটি শাস্ত্রের, দার্শনিক সম্প্রদায়ের তো বটেই, যখন আলোচনা হয় তখন দুটো পক্ষ থাকে। একটি পক্ষের নাম হচ্ছে পূর্বপক্ষ এবং অন্যটির নাম হচ্ছে সিদ্ধান্তি, সিদ্ধান্তি পক্ষ। ইংরেজিতে পূর্বপক্ষকে বলা হয় অপোনেন্ট, আর মানে বিরোধী, আর ডিপোনেন্ট বলা হয় সিদ্ধান্তিকে। মহাভারতের যিনি সিদ্ধান্তি, মহাভারতে প্রচুর তত্ত্ব আলোচনা করা আছে। তোমরা যারা মহাভারত পড়েছো, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা মহাভারত পড়েছো তারা জানো যে শান্তি পর্ব বলে মহাভারতের একটি পর্ব আছে। সেই পর্বের মধ্যে একটি অধ্যায় আছে যার নাম হলো মোক্ষ ধর্ম। মোক্ষ ধর্ম পর্বাধ্যায় বলা হয়। সেখানে প্রচুর আলোচনা আছে দর্শন নিয়ে, রাজনীতি নিয়ে। এমন কোনো তত্ত্ব নেই যে তা নিয়ে আলোচনা নেই। ওরা মহাভারত জুড়ে তো আছেই, তবে এই জায়গাটায় একটু বেশি আছে। জায়গাটা কিরকম? জায়গাটা হচ্ছে সরসজ্জায় শুয়ে আছেন ভীষ্ম। তিনি ওই উত্তরায়ণ দক্ষিণায়নের চক্করে পড়ে তিনি মানে এখনো প্রাণ বিসর্জন দেননি, তার ইচ্ছা মৃত্যুর বর আছে। তো তিনি সরসজ্জায় শুয়ে, তো শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠিরকে, যুধিষ্ঠির তো ভীষ্মের বিরোধী পক্ষ, ভীষ্ম হচ্ছেন কৌরব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন। আমরা জানি যে মহাভারতের যুদ্ধ যখন হয় তখন ভীষ্ম পর্ব বলে একটা পর্বই আছে, যেখানে ভীষ্ম সেনাপতি পদে ছিলেন। তো এই ভীষ্মর কাছে গিয়ে যুধিষ্ঠিরকে বিভিন্ন বিষয়ের পাঠ নিতে বললেন আচার্য শ্রীকৃষ্ণ। তিনি বললেন যে ভূভারতে ভীষ্মের মতো আর কেউ এমন নেই যিনি রাজনীতির পাঠ, দর্শনের পাঠ দিতে পারেন, অর্থাৎ ভীষ্মের মতো পণ্ডিত প্রায় বিরল বলা যায়। তো সেই ভীষ্ম যুধিষ্ঠিরকে নানান কথা বলছেন মোক্ষ ধর্ম পর্বাধ্যায়। মোক্ষ ধর্ম পর্বাধ্যায়ে তিনি বিভিন্ন পূর্বপক্ষের কথা বলছেন, অপোনেন্টের কথা বলছেন। এই জায়গাটা একটা লক্ষ্য করার মতন বিষয় যে যুধিষ্ঠির তিনি তো জয়ী। আমাদের দেশে শুধু কেন, পৃথিবীতে ইতিহাস লেখা হয় জয়ীদের হাত ধরে। যারা পরাজিত, ইতিহাসে তারা ভিলেন হয়ে যায়। যদি মহাভারতে দুর্যোধন জিতে যেতেন তাহলে মহাভারতের চিত্রটা অন্যরকম হতো। আমরা যুধিষ্ঠিরকে ভিলেন ভাবতাম। যুদ্ধে তো জিততেই পারে, না জেতার কিছু নেই। সবসময় যে ধর্মের পক্ষে যিনি থাকবেন তারই যুদ্ধে জয়ী হবে এমনটা নয়। এমনটা যদি হতো তাহলে দুর্বলের উপরে সবলের যে নিপীড়ন, সবল তো সবসময় জেতে, তার মানে সবল সবসময় ন্যায়ের পক্ষে থাকে, এমনটা ভাবার কোনো কারণ নেই। আসলে আমাদের ইতিহাস বলুন, গল্প বলুন, যাই বলুন না কেন, সবটাই লেখা হয় জয়ীদের হাত ধরে। যে পরাজিত যারা, তাদের কথা বলা হয় না। এইখানে একটা মজার ব্যাপার আছে যে ভীষ্ম কিন্তু পরাজিত পক্ষের অন্যতম নায়ক, সেনানায়ক। তার পায়ের কাছে বসে পাঠ নিচ্ছেন জয়ী পক্ষের যিনি প্রধান, সেই যুধিষ্ঠির। এবং ভীষ্ম তাকে পাঠ দিচ্ছেন, রাজনীতির পাঠ দিচ্ছেন, দর্শনের পাঠ দিচ্ছেন,
বিভিন্ন বিপক্ষ মতের কথা বলছেন, সেই বিপক্ষ মতের কথা খণ্ডন করছেন এবং সিদ্ধান্তী পক্ষের কথা প্রতিষ্ঠা করছেন। এই সিদ্ধান্তীর নাম হচ্ছে আচার্য পঞ্চশীল। আচার্য পঞ্চশীল সাংখ্য মতাবলম্বী ছিলেন। সাংখ্য দর্শন নিরীশ্বরবাদী প্রধানত, সেটা কপিল মুনির সাংখ্য, কিন্তু আচার্য পঞ্চশীলের সাংখ্যটি নিরীশ্বরবাদী নয়, শেষস্বর, অর্থাৎ এখানে ঈশ্বর মানা হয়। তো আমরা তাহলে শ্লোকটাই কি দেখলাম মঙ্গলাচরণে, যে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয় মুখিরায়। হঠাৎ করে সরস্বতীর কথা কেন? দেবী সরস্বতী বাক্যের অধিষ্ঠাত্রী। মহাভারতে উল্লেখ আছে তিনি দণ্ড নীতির সৃষ্টি করেছিলেন। দণ্ডনীতি মানে কি? আপাতত জেনে রাখি, দণ্ডনীতি মানে হচ্ছে রাজনীতি। তাহলে ভেবে দেখুন যে সরস্বতী যিনি বাক্যের অধিষ্ঠাত্রী, তিনি কিন্তু রাজনীতি সৃষ্টি করেছিলেন, রাজনীতি নামক বিদ্যার সৃষ্টি করেছিলেন। আমরা যে বলি না সরস্বতীকে যে বিদ্যার দেবী, কোন বিদ্যা? 4টে বিদ্যা আছে আমাদের প্রাচীন ভারতে, 4টে বিদ্যা ছিল, যার অন্যতম হচ্ছে দণ্ডনীতি বা রাজনীতি। বাকি 3টি কি? বাকি 3টি হচ্ছে ত্রয়ী, বার্তা এবং আহ্নিক শিখি। ত্রয়ী, বার্তা এবং আহ্নিক শিখি। ত্রয়ী কি? ত্রয়ী হচ্ছে 3 বেদ, ঋক, সাম ও যজুঃ। আর বার্তা কি? বার্তা হচ্ছে অর্থনীতি। বার্তা হচ্ছে অর্থনীতি বা জীবিকা নির্বাহ উপায়, জীবিকা নির্বাহ উপায়। আর আহ্নিক শিখি কি? আহ্নিক শিখি হচ্ছে যুক্তিবিদ্যা। আচার্য মনু তিনি আহ্নিক শিখিকে পৃথকভাবে স্বীকার করেন, আর দেবগুরু বৃহস্পতি কেবল 2টো বিদ্যা স্বীকার করেছিলেন, বার্তা আর দণ্ডনীতি। আর অসুর গুরু শুক্রাচার্য তিনি একটি বিদ্যা স্বীকার করেছিলেন, দণ্ডনীতি বা রাজনীতি। তো রাজনীতি শাস্ত্রকে মহাভারতকার কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি রাজশাস্ত্র বলতে বেশি স্বচ্ছন্দ। আবার রাজনীতিকে অনেক জায়গায় মহাভারতে শুধু নীতি বলে উল্লেখ করা হয়েছে, কখনো নয় শব্দের দ্বারাও রাজনীতিকে বোঝানো হয়েছে। তো নয়, নয় মানে অবধারণ, জাজমেন্ট। তবে রাজনীতি কথাটিও মহাভারতে আমরা পাচ্ছি। দেবব্রত ভীষ্মের রাজনীতি জ্ঞানের স্তুতি করার সময়, প্রশংসা করার সময় এই শব্দটি ব্যবহৃত হচ্ছে, এরকম একটা শ্লোকের অংশ আমরা পাচ্ছি। তোষায়িত্ব উপচারেণ রাজনীতি মথিতবান। রাজনীতি, নীতি, 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 নৈতিকতা। সেই নীতি বা নৈতিকতার সঙ্গে রাজনীতির কি কোনো তফাৎ আছে? আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দণ্ডনীতি, দণ্ডনীতি শুধু শাস্তির নীতি, এই ধরনের জিজ্ঞাসার নিরসন করা দরকার। মহাভারতে নীতি বলতে ধর্ম শব্দটির ব্যবহার আছে। রাজনীতি, রাজধর্ম, অর্থাৎ নীতির জায়গায় আমি ধর্ম বসাতে পারি। এই ধর্মটা কেমন ধর্ম? ইংরেজি মরালিটি শব্দের দ্বারা আমরা যা বুঝি, এখানে ধর্ম বলতে আমরা তাই বুঝবো, নৈতিকতা। এই ধর্ম প্রাতিষ্ঠানিক ধর্ম বা রিলিজিয়ান কিন্তু নয়। মহাভারতকার ধর্ম শব্দের 2টি ব্যুৎপত্তি স্বীকার করেছিলেন। মহাভারতকার স্বীকার করেননি ঠিক, এটা মহাভারতের যিনি টিকাকার নীলকণ্ঠ, তিনি ধর্ম শব্দের 2টি ব্যুৎপত্তি দিয়েছেন। ধনপূর্বক ঋধাতুর উত্তর মক প্রত্যয় যোগ করলে শব্দটি সিদ্ধ হয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যা থেকে ধনপ্রাপ্তি ঘটে। ধন পার্থিব হতে পারে, অপার্থিব হতে পারে। আর দ্বিতীয় যে ধর্মের ব্যুৎপত্তির কথা বলতে চাইছি, সেটা হচ্ছে ধারণার্থক ধৃধাতুর উত্তর মন প্রত্যয় যোগ করে সেটা নিষ্পন্ন হচ্ছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যা সকলকে ধারণ করে, লোকস্থিতি যার উপরে নির্ভর করে। এই ধর্ম হচ্ছে নীতি এবং নীতি সমূহের মধ্যে শ্রেষ্ঠ। এই ধর্ম হচ্ছে নীতি এবং নীতি সমূহের মধ্যে শ্রেষ্ঠ, হচ্ছে এই ধর্মগুলোর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে, এই নীতিগুলোর মধ্যে শ্রেষ্ঠ নীতি হচ্ছে রাজনীতি। নীতিশাস্ত্রের একটি শাখা যেমন অর্থনীতি, তেমনি নীতিশাস্ত্রের আরেকটি শাখা হচ্ছে রাজনীতি। আমাদের মনে হতে পারে যে রাজনীতি যদি নীতিশাস্ত্রের শাখা হয়, তাহলে আধুনিক কালের যে রাজনীতি সেটা সম্পূর্ণ নৈতিকতা বিবর্জিত। আমরা সেটা খেয়াল করি প্রতি পদে। আমি আসবো কথা।
শুক্রাচার্যের কথা আমরা জানি। শুক্রাচার্য অর্থনৈতিক রাজনীতি শাস্ত্রের কথা বলেছিলেন, যেটা নীতিশাস্ত্রেরই শাখা। ধর্ম, ধর্ম কথাটার মানে তাহলে কি দাঁড়ালো? রাজধর্মের যে ধর্ম, তার মানে দাঁড়াচ্ছে নীতি। তাহলে ধর্ম, আবার আমরা ধর্মকে দেখতে পাচ্ছি, ধর্মের তো দুটো ব্যুৎপত্তি দেখলাম, ধর্মকে আমরা দেখতে পাচ্ছি সেটা 4 পুরুষার্থের মধ্যে প্রথম পুরুষার্থ। আমরা পুরুষার্থের কথা পড়েছি না, মানে এই যে আমরা 4টে পুরুষার্থ আছে, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তো এদের মধ্যে প্রথম হচ্ছে, প্রায় প্রধানই বলা যায়, সেটা হচ্ছে ধর্ম। মোক্ষের কথা বলছি না, কারণ ক্ষত্রিয়রা মোক্ষের কথা ভাবেন না। ক্ষত্রিয়দের তো মানে যুদ্ধ বিগ্রহ করতে হয়, আর মোক্ষ লাভ বা মুক্তি লাভ করতে গেলে মানুষকে অনেক কষ্ট করতে হয়, কৃচ্ছ্রতা সাধন করতে হয়, জপ তপ করতে হয়, সমদমাদি সাধন সম্পদ, ইহমুক্তার্থ ফলভোগ বিরাগ। কিন্তু ক্ষত্রিয় যারা যোদ্ধা, তারা যখন সিয়াচেনে মাইনাস কত ডিগ্রি যেন টেম্পারেচারে তারা যখন দেশ পাহারা দেয়, তখন তাদের পক্ষে এসব জপ তপ করা তাদের পক্ষে সম্ভব না। সেই জন্য ক্ষত্রিয়দের এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে বাদ দেওয়া হয়েছে, যে মোক্ষ তোমাদের পুরুষার্থ নয়, তোমাদের 3টে পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম। তো যুধিষ্ঠির ধর্মপুত্র, ভীম কামকে সব থেকে বেশি গুরুত্ব দিতেন। অর্জুন বেশ পণ্ডিত মানুষ, তিনি বলছেন অর্থই হচ্ছে পরম পুরুষার্থ। অপার্থিব ধনের ধন, যে অপার্থিব ধনের কথা, এটা শুধু ঋষিরাই ভাবতে পারেন। অর্জুনের বক্তব্য হচ্ছে পণ্ডিতরা যাকে ধর্ম মনে করেন, তার উদ্ভব ধন থেকে। ক্ষমতাশালী যাকে ধনে মারে, তাকে প্রাণেও মারে এবং তার ধর্মও হরণ করে। অর্থ থেকেই ধর্ম বা নীতি অর্থাৎ রাজনীতি আসে। দারিদ্র জীবনের মহাপাপ, এটা অর্জুনের বক্তব্য। আধুনিক কালে যেমন রাজনীতি বলতে শাসন ব্যবস্থা সম্পর্কিত প্রক্রিয়ার সঙ্গে যে কোনো নীতিকে বোঝানো হয়, মহাভারতের চিন্তা তা থেকে আলাদা কিছু নয়। শাসন কি? শাসন হচ্ছে উপদেশ, দমন, নিয়ন্ত্রণ এবং শাস্তি। নীতির মানে হচ্ছে নৈতিকতা, রাষ্ট্রনীতি, অর্থনীতি, ন্যায়, সাম, দান প্রভৃতি। আধুনিক যে অর্থনীতি, তার বিবর্তন ঘটেছিল প্রধানত নীতিশাস্ত্রের শাখা হিসেবে। স্থূলভাবে বলা যায় যে আধুনিক অর্থনীতির দুটো উৎস, এক নৈতিকতা, মহাভারতের ভাষায় ধর্ম, এবং 2 যন্ত্রবিদ্যা, মেকানিক্স। অর্থনীতির সঙ্গে মানুষের লক্ষ্যের যোগ আছে, আর রাজনীতি পরম শিল্প। অর্থনীতি চূড়ান্তে এসে যোগ হয় নীতিশাস্ত্র এবং রাজনীতি শাস্ত্রের চর্চার সঙ্গে। রাজনীতি কি করে? সে অর্থনীতি সহ অন্যান্য বিদ্যাকে তার কাজে ব্যবহার করে। কচ এবং দেবযানীর কথা তোমরা জানো। তো দেবযানীর যিনি পিতা শুক্রাচার্য, তিনি এই কথাটা খুব ভালোভাবে বুঝেছিলেন। তিনি একজন বড় রাজনীতিবিদ ছিলেন। তাই তিনি বলেছিলেন, শেষ বিচারের সমস্ত জ্ঞান, মানে ত্রয়ী, বেদ, অর্থনীতি, এমনকি যুক্তিবিদ্যা, আহ্নিক শিক্ষা, সবই রাজনীতি শাস্ত্রে বিলীন হয়ে যায়। ফলে জগতে একটি বিদ্যা আছে, সেটি হচ্ছে রাজনীতি বা দণ্ডনীতি। তো দণ্ডনীতিকে আমরা কেন রাজনীতি বলছি? দণ্ডের মধ্যে একটা শাস্তির ব্যাপার যেন প্রধান হয়ে ওঠে। শুরুতে হয়তো বিষয়টা এমন ছিল না, বা শুরুতে হয়তো এমন বিষয়টা ছিল, তাও হতে পারে। দণ্ডের একটা অর্থ হচ্ছে লাঠি। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছেন মৎস্যগন্ধা, যিনি পরে হস্তিনাপুরের সর্বময় কর্ত্রী হয়ে ওঠেন। সেই মৎস্যগন্ধার জৈবিক পিতা, বায়োলজিক্যাল ফাদার হচ্ছেন উপরিচর বসু। মাতা অদ্রিকা নামের এক শাপগ্রস্ত মৎস্য। চেদিরাজ উপরিচর বসু ছিলেন ইন্দ্রের বন্ধু। তার ছিল একটি বংশ নির্মিত দণ্ড, যেটি নিয়মিত পুজো করা হতো। ক্ষমতাবান উপরিচরের শক্তির উৎস হলো ওই লাঠি বা ওই দণ্ড। আচ্ছা, আপনাদের যদি কারোর কিছু বলার থাকে লিখে বলতে পারেন। এই অডিওটা প্লিজ বন্ধ করে দেবেন। অডিওটা ঘড় ঘড় করলে মনোসংযোগের ব্যাঘাত ঘটে, এটা অনুরোধ রইল। তো এই যে বায়োলজিক্যাল ফাদার মৎস্যগন্ধার, যিনি চেদিরাজ উপরিচর বসুর কথা বলছিলাম, তিনি ইন্দ্রের বন্ধু ছিলেন। তার ছিল একটা বংশ নির্মিত লাঠি, বাঁশের লাঠি, সেটি নিয়মিত পুজো করা হতো। এই যে লাঠিটা ছিল উপরিচর বসুর সব শক্তির উৎস।
তিনি পুরু বংশজাত আমরা জানি, দণ্ড প্রতাপ রাজা। পণ্ডিতরা বলছেন দণ্ড কথার প্রথম অর্থ হলো যাগযজ্ঞ করার সময় যে লাঠি দিয়ে যজ্ঞ বিনাশকারীদের তাড়ানো হতো সেই লাঠি। তবে দণ্ড শব্দের আসল মানে হচ্ছে ধারণ করা, অর্থাৎ যা লোকস্থিতিকে ধারণ করে। দণ্ড ও ধর্ম বা নৈতিকতা এখানে একাকার হয়ে গেছে। লাঠি, ধর্ম, নৈতিকতা সবটাই একাকার। এইবারে আমরা আসছি সরস্বতীর প্রসঙ্গে, যেটা মহাভারতকার তার প্রথম শ্লোকে বলছেন, দেবীং সরস্বতী চৈব তত জয়। তো সরস্বতী কে রাজনীতি শাস্ত্রের দেবী বলা হচ্ছে। তিনি রাজনীতি শাস্ত্রের সৃষ্টিকারিণী। কেন, কি তার উদ্দেশ্য, কেন সরস্বতী রাজনীতির প্রবর্তন করতে গেলে? বেদে দেবী সরস্বতী হচ্ছেন জ্যোতির্ময়ী অধিষ্ঠাত্রী দেবী। গঙ্গা যেমন নদী, সূর্য যেমন দেবতা, গঙ্গা যেমন নদী, সূর্য যেমন অগ্নিপিণ্ড, তিনি সরস্বতীর একটি নদী। এই নদীর মাধ্যমে দেবী দেশকে উর্বর করতেন, সমৃদ্ধি আনতেন, দেশের অর্থ সম্পদ বাড়াতেন। বেদে সরস্বতী বাগদেবী নন। এই নদীর তীরে সারা বছর বেদধ্বনি হতো বলে কালক্রমে এই নদী, এই তটিনী বাগদেবীর আবাসস্থল বলে পরিগণিত হয়। দেবী সরস্বতীর উৎপত্তি বিষয়ে পুরাণে নানা কথা আছে, আমরা সেসব কথাই ঢুকবো না। দেবী সরস্বতী বাক্যের অধিষ্ঠাত্রী। বাক্য কি? বাক্য হচ্ছে সার্থক পদ সমষ্টি। আপনারা যারা মনে করছেন যে এখানে এসে শুধু গল্পই শুনবেন, আমি কিন্তু গল্প বলবো না, তত্ত্বের কথা বলবো। দেবী সরস্বতী বাক্যের অধিষ্ঠাত্রী। বাক্য কি? বাক্য হচ্ছে সার্থক পদ সমষ্টি। পদ কি? যা শক্তি বিশিষ্ট তাকে পদ বলে। শক্তি কি? শক্তি হচ্ছে পদ ও তার অর্থের সম্বন্ধ। এখানে যদি খেয়াল করি তাহলে দেখবো সরস্বতীর সঙ্গে দুটো বিষয় গভীরভাবে সম্পৃক্ত। একটি হচ্ছে শব্দার্থ, যাকে আমরা কঠিন বাংলায় বলতে পারি নিরুক্ত, ইংরেজিতে বলতে পারি সেমান্টিক্স। এবং দ্বিতীয় যে বিষয়টি সরস্বতীর সঙ্গে সম্পৃক্ত সেটি হচ্ছে দণ্ডনীতি, যাকে আমরা পলিটিক্স বলতে পারি। পদ ও তার অর্থের সম্পর্ক নিরুক্তে বা শব্দার্থ তত্ত্বে বা সেমান্টিক্সে আলোচিত হয়। কোন একটি পদ দিয়ে অমুক বস্তু কেন বুঝবো, সেটা কি শুধু প্রথা, কাস্টম, নাকি পদ যে পদার্থকে বোঝায় সেই পদ এবং পদার্থের মধ্যে কোনো অন্তরঙ্গ নিবিড় সম্বন্ধ আছে? এ নিয়ে বহু কথা বিভিন্ন জায়গায় আলোচিত হয়েছে। আমাদের ভাষার যে দর্শন, চমস্কির যে সারফেস স্ট্রাকচার বা ডিপ স্ট্রাকচার যে ডিবেট, সেখানেও এই শব্দের বহিরঙ্গ এবং অন্তরঙ্গ গঠন নিয়ে অনেক কথা আলোচিত হয়েছে। এই বিষয়টা বৈয়াকরণের বিষয় নয়। এই বিষয়টা ব্যাকরণ, মানে যারা শব্দগত অর্থ, ব্যুৎপত্তি প্রভৃতির ব্যাকক্রিয়া বা তত্ত্বার্থ বোঝেন তাদেরকে আমরা বৈয়াকরণ বলি। এই ষড়ঙ্গের মধ্যে, বেদাঙ্গগুলোর মধ্যে যেমন ব্যাকরণ আছে, তেমনি আছে নিরুক্ত। এই ব্যাকরণের সঙ্গে পাণিনির নাম আপনারা সকলেই জানেন, খুবই ভীষণভাবে যুক্ত। তেমনি এই নিরুক্ত বা শব্দার্থ তত্ত্বের সঙ্গে যার নাম যুক্ত তার নাম হচ্ছে আচার্য যাস। যাস বলছেন পদের অর্থের জন্য পদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, পদের শক্তি তার অর্থকে নির্দেশ করে। সুতরাং কোন শব্দ বা পদ দিয়ে কোন অর্থ আমি বা আপনি বুঝবো, তাকে এইভাবে একটা বায়বীয় শক্তি দিয়ে বোঝার মধ্যে এক ধরনের রাজনীতি আছে। শব্দ নিয়ে রাজনীতি এবং রাজধর্ম অর্থাৎ দণ্ডনীতি বা রাজনীতি নিয়ে নীতিশাস্ত্রের কথা মহাভারতের পরতে পরতে রয়েছে। খুব সন্তর্পণে সেসব যদি না পড়ি তাহলে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা বলা যায় আলোচনাগুলো এমন যে তার মধ্যে গুলিয়ে দেওয়ার বীজ নিহিত আছে। এটাকে স্বাভাবিক বলে ধরতে হবে। গুলিয়ে গেলে রাজনীতির সুবিধে। রাজধর্ম ও রাজনীতি কথা দুটোর অর্থ আমি আগেই বলেছি অভিন্ন হবে, যদি এদের মধ্যেকার ধর্ম ও নীতির শব্দ দুটি অভিন্ন হয়। ধর্ম শব্দের অর্থ বলেছিলাম ধনপ্রাপ্তি এবং লোকস্থিতি। এর দ্বিতীয় অর্থটি হচ্ছে মানব কল্যাণ। প্রথমটিও মানব কল্যাণের নিমিত্ত। আর নীতি শব্দটি এসেছে নি নামক ধাতু থেকে।
এই নি নামক ধাতুর অর্থ হচ্ছে টেনে নিয়ে যাওয়া, কোন লক্ষ্যের দিকে টেনে নিয়ে যাওয়া। নেতা শব্দটির ধাতু এক। নেতা শব্দটি এসেছে সংস্কৃত নেতব্য থেকে। নি নামক ধাতুর সঙ্গে তব্য যোগ করে শব্দটি নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে নেয় বা প্রাপণীয়। সহজ করে বললে নায়ক, যূথপতি, নেতা, বাহক, অগ্রণী, প্রভু। একটু বিশদে গিয়ে ভাবলে নেতার সঙ্গে রাজার বা শাসকের তেমন কোনো তফাৎ আমাদের চোখে পড়ে না। এই রাজা যে সবসময় রাজস্ব যোগ্য করেই নৃপতি হয়েছেন এমনটা নাও হতে পারে। এই নেতা কেমন হবেন এই নিয়ে আমাদের প্রাচীন শাস্ত্রগুলো বিশদে ব্যাখ্যা করেছে। কিন্তু নেতা কি ধর্মহীন হবেন? ধর্মহীন যদি হন, কি প্রকারে তিনি ধর্মহীন হবেন? ভারতীয় ঘরানায় ধর্ম বলতে যা বোঝায় তাতে নেতার ধর্মহীন হওয়া চলে না, কারণ ধর্ম শব্দটি অর্থ সেখানে রিলিজিয়ান নয়, সেখানে ধর্ম শব্দটির অর্থ নৈতিকতা। তাহলে রাজনৈতিক নেতা কি তথাকথিত সংকীর্ণ ধর্মগুণ থাকবে? অবশ্যই থাকবে না। তিনি হবেন একরৈখিক চিন্তাধারার অনেক ঊর্ধ্বে। মহাভারতের শান্তি পর্বে সরসজ্জায় শায়িত পিতামহ ভীষ্মকে যুধিষ্ঠির নানান প্রশ্ন করছেন, পিতামহ সেই সব জিজ্ঞাসার নিরসন করছেন। কুন্তিপুত্র যুধিষ্ঠির গাঙ্গেয় ভীষ্মকে প্রশ্ন করছেন, একজন নেতা কি কি গুণ থাকা বাঞ্ছনীয় আমাকে বলুন পিতামহ। পিতামহ তার জবাব দিচ্ছেন শান্তি পর্বের ৭৬তম অধ্যায়। তিনি বলছেন, অরাজকেষু রাষ্ট্রেষু ধর্মণ ব্যবতিষ্ঠতে। অরাজক রাষ্ট্রে পরস্পরের মধ্যে বিবাদ লেগেই থাকে। এই পরস্পর কারা? এই পরস্পর হচ্ছে যাদের লক্ষ্য অন্য, যাদের উপাস্য আলাদা এবং যারা ভিন্ন সম্প্রদায়। এমন পরিস্থিতি হলে লোকজন নিশ্চিন্ত মনে জীবনযাপন করতে পারেন না। এই জায়গাটা খেয়াল করুন যে অরাজক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যাদের উপাস্য আলাদা তাদের মধ্যে বিবাদ লেগে থাকে বা বিবাদ লাগিয়ে রাখা হয়। এমন যদি পরিস্থিতি হয় তাহলে লোকজন নিশ্চিন্ত মনে জীবন যাপন করতে পারেন না। তারা ধর্ম নিয়ে মারামারি করবেন, ধর্ম কথাটা আমি এখানে রিলিজিয়ান অর্থে ব্যবহার করছি, রিলিজিয়ান নিয়ে মারামারি করবেন, উপাস্য আরাধনা নিয়ে মারামারি করবেন, বাবরি মসজিদ নাকি রাম মন্দির সেটা নিয়ে মারামারি করবেন, নাকি তারা খাওয়া দাওয়া নিয়ে ভাববেন, লেখাপড়া নিয়ে ভাববেন, সংস্কৃতি চর্চা নিয়ে ভাববেন। দস্যুরা কি করে তখন? দস্যুরা এমন অবস্থায় কাজে লাগিয়ে নানান রকমের উৎপাত করে মানুষের ধন প্রাণকে অতিষ্ঠ করে তোলে। মারামারি হলেই দেখবেন জিনিসপত্রের দাম বেড়ে যাবে। অতএব লোক সমাজকে অরাজক রাখতে নেই, সমাজকে নেতৃত্বহীন রাখতে নেই। নেতৃত্ব বলতে গেলে যোগ্য নেতৃত্ব বোঝানো হচ্ছে। যে সমাজে অযোগ্য নেতৃত্ব থাকে, যে সমাজে অপশাসক থাকে, তাকে অরাজক রাষ্ট্র বলে। তাহলে এই অরাজক রাষ্ট্রে যে গোলমাল, যে অনাচার, নেতা, উপযুক্ত নেতা এসে সেই অবস্থা দূর করবেন। কিন্তু তিনি কোনো পক্ষ নেবেন না, তিনি হবেন নিরপেক্ষ, কারণ তিনি নৈতিকতা নামক ধর্মের অনুসারী। পিতামহ ভীষ্ম বলছেন, একজন নেতার, একজন সত্যিকারের নেতার ৩৬ রকমের গুণ থাকবে। তার মধ্যে ২৭তম গুণটি হচ্ছে কোন প্রকার অহংকার ছাড়া উপাস্যের আরাধনা। যদি এমন হয় যে আমার উপাস্য সর্বশ্রেষ্ঠ, তাহলে সেই নেতা নায়ক রূপে, শাসক রূপে বিবেচিত হবেন না। যদি কেউ বলে আমার ধর্ম শ্রেষ্ঠ, তাহলে তিনি নেতা হওয়ার উপযুক্ত নন। উপাস্য নিয়ে রয়েছে নানান রকমের সম্প্রদায় এবং তাদের প্রত্যেকেই, এই সম্প্রদায়গুলো প্রত্যেকেই তাদের নিজেদের উপাস্যকে নিয়ে গর্ব করে থাকে। মাধ্য এবং শৈবরা যে মারামারি করত, একে অপরকে গালি দিত, তার কারণ হচ্ছে শৈবরা বলতো যে শিবই হচ্ছেন পরম ব্রহ্ম, আর মাধ্যরা বলতো, মধ্যের অনুসারীরা বলতো যে না, বিশুদ্ধ দ্বৈতই হচ্ছে আসল, একমাত্র শিব সত্য এটা নয়, শিব সত্য, জীব সত্য। তারা মারামারি করত, ভিন্ন সম্প্রদায় ছিল এবং খুনোখুনি হতো তাদের মধ্যে, পরস্পরকে তারা নাস্তিক বলে গালি দিত, তারা নিজেদের উপাস্যকে নিয়ে গর্ব করত। কিন্তু রাজনৈতিক নেতার এমন গর্ব থাকবে না। গর্বসে বলো বলো যে হাম অমুক হ্যায়, এসব বলা যাবে না, কারণ তিনি সম্প্রদায়ের উপাস্যকে পুজো করবেন না নেতা।
তার উপাস্য হবে জনকল্যাণ। ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন কল্যাণই হচ্ছে নেতার কাছে সর্বোচ্চ ঈশ্বর, জনকল্যাণ হচ্ছে সর্বোচ্চ ঈশ্বর। কিন্তু এই জনকল্যাণ নিয়েও তিনি যেন অহংকারী না হন, যে আমি এই করে দিয়েছি, আমি অমুক জায়গায় করে দিলাম, এই আমি ব্রিজ বানিয়ে দিলাম, এই আমি 10টা স্কুল বানিয়ে দিয়েছি, এই আমি হাসপাতাল বানিয়ে দিয়েছি, সব কাজ শেষ হয়ে গেছে। এটাও বলা চলবে না। মহাভারতে সেই জন্য রাজধর্ম এবং দণ্ডনীতিকে সমার্থক বলা হয়েছে। দণ্ড যখন ন্যায় বুদ্ধি বা ধর্মের সঙ্গে যুক্ত হয়, তখন সেটি সমস্ত লোক রক্ষা করে, ইহলোক পরলোক রক্ষা করে। সেই জন্য বলা হচ্ছে দণ্ডেন সহিতা হেষা লোক রক্ষণকারিকা। আমরা জানি যে রাজধর্ম রাজনীতির আর একটা পর্যায় শব্দ, সিমিলার ওয়ার্ড হচ্ছে অর্থশাস্ত্র। সে কথা প্রথমেই পাওয়া যায় মহাভারতে। এখান থেকে বুঝতে পারি আমরা যে ধর্ম থেকে অর্থ আসবে। কল্যাণকর অর্থনীতির তাই উদ্দেশ্য, ওয়েলফেয়ার ইকোনমিক্স এর উদ্দেশ্যই তাই, যে নীতি থেকে অর্থনীতিটা নীতির সঙ্গে ভীষণভাবে যুক্ত থাকবে। দেবগুরু বৃহস্পতি তাই 4 বিদ্যার জায়গায় 2টো বিদ্যা স্বীকার করেছিলেন, ইকোনমিক্স এন্ড পলিটিক্স। তিনি বলেছিলেন যে লজিক আর বেদ এই দুটোকে বাদ দিয়ে দাও, শ্রুতি প্রমাণ এবং অনুমান প্রমাণকে বাদ দাও, লাগবে না। 2টো জিনিস লাগবে, ইকোনমিক্স লাগবে, আর একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে রাজনীতি, অর্থনীতি এবং রাজনীতি, ইকোনমিক্স এন্ড পলিটিক্স। কিন্তু শুক্রাচার্য বলছেন যে না, ইকোনমিক্সটা রাজনীতির মধ্যেই আছে। সেটি একটি বিদ্যা আছে জগতে, তার নাম রাজনীতি। তার কাছে সমস্ত বিদ্যা রাজনীতির মধ্যে ঢুকে যায়, তার রাজনীতি শাস্ত্রে এতটা বড় হাত। তো দেবী সরস্বতী সেই দণ্ডনীতি বা রাজনীতির স্রষ্টা। মহাভারতে প্রথমে আমরা পাচ্ছি সভা পর্বে নারদীয় রাজধর্মের কথা। কেন এলো তখন রাজনীতির কথা? ধৃতরাষ্ট্র শেষমেশ সম্মত হয়েছেন পাণ্ডবদের অর্ধেক রাজত্ব দিতে, কিন্তু তাদের হস্তিনাপুরে জায়গা হবে না, তাদেরকে কোথায় যেতে হবে? খান্ডবপ্রস্থে যেতে হবে। খান্ডবপ্রস্থে মানুষ বাস করে না, সেখানে বনটা পোড়ানো হলো। যুধিষ্ঠির তখনও রাজা হননি, ময়দানব একটা ভবন বানিয়ে দিয়েছেন, ইন্দ্রপ্রস্থ বানিয়ে দিয়েছেন, কিন্তু যুধিষ্ঠির তখনও নরপতি হননি। সেই সময় নারদ এলেন যুধিষ্ঠিরের কাছে, স্বর্গ থেকে নারদ এলেন পাণ্ডুর বার্তা নিয়ে। এত তাড়াতাড়ি প্রশ্ন করলে কি করে হবে? এখন যদি আমি প্রশ্নের মধ্যে ঢুকে যাই, আমি তো বলবো, আমি একটা জায়গায় থেমে তখন আমি প্রশ্নের জন্য বলবো, তখন প্রশ্নটা করবেন। এখন খানিকটা অন্তত বলি, তারপরে তো প্রশ্ন উত্তর হবে। সবে আমার আধ ঘন্টাও বলা হয়নি, শুরুই হচ্ছে 7টা 10 ফসল। যেটা বলছিলাম, বলছি আমি একটু বলে দিই যে এখন কেউ প্রশ্ন করবে না, প্রশ্ন করে বিব্রত করবে না, ওটা কোশ্চেন আনসার আর ডিডাকশনের সময় থাকবে, তখন করবে, স্যারের বলা হোক তারপর। খানিকটা অন্তত বলি, তারপরে আবার প্রশ্ন নেব, তারপরে আবার ঠিক আছে, শোনো মন দিয়ে, তারপর প্লিজ। তো এবারে তো প্রথম আমরা রাজনীতি শাস্ত্রের কথা পাচ্ছি, নারদ আসছেন স্বর্গ থেকে। তো স্বর্গ থেকে নারদ এসছেন। এখন প্রশ্ন করলে চলবে না যে স্বর্গ থেকে কিভাবে আসে, মানে এসছেন, স্বর্গ অন্য কোনো জায়গাও হতে পারে, কি হতে পারে না হতে পারে সে নিয়ে আমি যাচ্ছি না। এবং তিনি পাণ্ডুর বার্তা নিয়ে, পাণ্ডু তখন মৃত, পাণ্ডুর বার্তা নিয়ে যুধিষ্ঠিরের কাছে আসছেন। নারদ যুধিষ্ঠিরকে বললেন তুমি রাজস্ব যজ্ঞ করো। রাজস্ব যজ্ঞ কি? ভূভারতের সব রাজাদের কর আদায়ের পরামর্শ দিলেন। যুধিষ্ঠিরকে কি বলেছিলেন নারদ, কেমন ছিল সে রাজনীতির পাঠ, সেটা একটু দেখবো আমরা। নারদের সঙ্গে আর 4 জন ঋষি এসেছিলেন, তারাও রাজনীতি শাস্ত্রে খুব পারঙ্গম। সেই 4 জন ঋষির নাম হচ্ছে পারিজাত, রৈবত, পারিজাত, রৈবত, সুমুখ ও সৌম। আমরা বাঙালি, আমরা বলি পারিজাত, রৈবত, সুমুখ আর সৌম। তারাও রাজনীতি বিষয়ে প্রচন্ড জ্ঞান ধরতেন, জ্ঞান তাদের ছিল। নারদ এবং এই 4 রাজনীতিবিদ যুধিষ্ঠিরকে অর্থ আর রাজনীতি সম্পর্কে উপদেশ দিলেন। সেই সঙ্গে শুধু নীতির বা রাজনীতির কথা ভাবতে বললেন, শুধু অর্থ চিন্তার কথা ভাবলে চলবে না, তোমাকে রাজনীতির কথা ভাবতে হবে। কি ভাবতে হবে? তোমার মিত্রদের কথা ভাবতে হবে, পররাষ্ট্রনীতির কথা ভাবতে হবে, তোমাকে আস্থাভাজনদের কথা ভাবতে হবে, অনুগতদের কথা ভাবতে হবে, তাদের দায়িত্ব দিতে হবে অর্থের, অর্থ বিভাগের, ফিনান্সের এবং সৈন্য বিভাগের। আর প্রজাদের যেন কঠোর দণ্ড না দেওয়া হয়, কঠোর শাস্তি না দেওয়া হয়। আর দুর্গ, যেটাকে সপ্তাঙ্গ রাষ্ট্রতত্ত্বের, সপ্তাঙ্গ রাষ্ট্রতত্ত্ব হচ্ছে রাজা যেমন প্রথম অঙ্গ, তেমনি অমাত্য আরেকটি অঙ্গ, তেমনি দুর্গ হচ্ছে একটা খুব বড় অঙ্গ। দুর্গ হচ্ছে একটা ফোর্ট,
এখানে দুর্গ বলতে আমরা শহরকেও বোঝাতে পারি, যে শহরটা চারদিক থেকে সুরক্ষিত থাকে। দেখবে যে মুর্শিদাবাদ যখন রাজধানী ছিল, তার 3 দিকে জলপথ জলপথ করা হয়েছিল, দুদিকে জলপথ ছিল, আর একদিকে কৃত্রিম জলাশয় কাটিগঙ্গা খোঁড়া হয়েছিল, আর একদিকটা স্থলপথ ছিল, সেখানটায় সৈন্য সামন্ত থাকতো। সবসময় এটা খুব সুরক্ষিত জায়গা হয় দুর্গ। দুর্গ বলতে সবসময় যে মানে ফোর্ট উইলিয়াম বোঝাবে এমন নয়, একটা গোটা শহরও দুর্গ হতে পারে। এই দুর্গকে সারা বছর ধনধান্য, জল, অস্ত্র, যন্ত্র, যোদ্ধা এবং শিল্পীতে তারা যেন সবসময় দুর্গগুলো পরিপূর্ণ থাকে। নারদ এবং তার সঙ্গীরা যুধিষ্ঠিরকে সপ্তাঙ্গ রাষ্ট্র তত্ত্বের কথা বলতে আরম্ভ করলেন। কি কি বললেন? রাজার কি কি করণীয় তা বললেন, অমাত্যরা কি কি করবে মানে মন্ত্রী পরিষদ, জনপদ কেমন হবে, কোষ অর্থ ফিনান্স কেমন হবে, দণ্ড, এখানে দণ্ড মানে হচ্ছে আর্মি, তখন তো ওই এয়ারফোর্স বা নেভি ছিল না, আর্মি, এবং মিত্র পররাষ্ট্রনীতি। রাষ্ট্রের এই প্রথম অঙ্গটি, যেটাকে আমরা রাজা বলছি, এটাকে মহাভারতকার অবশ্য রাজা বলেন না, তিনি স্বামী বলেন। স্বামী মানে হচ্ছে মালিক, প্রভু, অধিকারী। এই অর্থে স্বামী হচ্ছেন ঈশ্বর। যুধিষ্ঠিরকে নারদ পররাজ্য আক্রমণ করতে বললেন এবং জানালেন তার ফলে তুমি অনেক ধনরত্ন পাবে, এবং সেই ধনরত্ন কি করবে? যোদ্ধাদের যোগ্যতা অনুযায়ী ভাগ করে দেবে। আর কথা বললেন কৃষকদের যেন কোনোদিন খাদ্য বীজের অভাব না হয়, কৃষকরা যেন খেতে পান, 3 বেলা যেন খেতে পান, আর তাদের যেন বীজের কোনো অভাব না হয়, কারণ তারাই গোটা রাষ্ট্রের খাদ্য যোগান দেয়। কৃষকদের অল্প সুদে ঋণ দেওয়ার কথাও নারদ যুধিষ্ঠিরকে বলে গেলেন। এরপরে যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞে প্রবৃত্ত হলেন, ভাইদের পাঠালেন বিভিন্ন রাজ্য জয় করে কর নিয়ে আসার জন্য। যথাসময়ে সেসব হলো। যুধিষ্ঠির স্বামী বা রাজা হলেন, কৃষ্ণকে পুরুষোত্তম হিসেবে অর্ঘ্য প্রদান করা হলো, সভা পর্বে রাজনীতির অঙ্গ হিসাবে দুজনকে হত্যা করা হলো। তারা হলেন জরাসন্ধ আর শিশুপাল। এই রাজনীতি বিষয়ে মহাভারতকার তিনি মনুর বচনে, মনে রাখতে হবে যে এই মনুর যে মনু সংহিতা, যেটা আমরা এখন যে মনুস্মৃতি পড়ি মহাভারতের সময়, সেই মনুস্মৃতি ছিল না, সেটা স্বয়ম্ভর মনুর রচনা। সেটি ছিল কনস্টিটিউশন, সেটি ছিল সংবিধান। সেখানে অনেক সামাজিক নীতির কথা আছে, পররাষ্ট্র নীতির কথা আছে, মানে একটা দেশ চালাতে গেলে যা যা লাগে, আমাদের যেমন সংবিধান বা অন্যান্য দেশে যেমন সংবিধান কিছু নীতি নিয়মের কথা থাকে, সেই সংবিধানটা ছিল। এবং খেয়াল রাখতে হবে, আমরা তো দুম করে যুধিষ্ঠিরের জায়গায় চলে এলাম, মহাভারত কিন্তু শুরু হচ্ছে না কাগে। আমাদের আদি পর্বে যেহেতু এদের কথা রয়েছে, জনমেজয়কে দিয়ে শুরু হচ্ছে, তারপর ফ্ল্যাশব্যাকে সবকিছু দেখানো হচ্ছে, কিন্তু মানে শান্তনুর সময়ে এই মনুর যে সংহিতা বা মনু সংহিতা, লবুক, সেটা ছিল প্রধান সংবিধান। কিন্তু এই সময়টায় সংবিধানটা চেঞ্জ হয়ে যায়, মনু সংহিতা থেকে পরাশর সংহিতায় চলে যায়। এটা আপনারা খেয়াল করতে পারবেন যদি মৎস্যগন্ধার বিবাহের কথা ভাবেন। মৎস্যগন্ধা ছিলেন বিবাহিতা এবং এক পুত্রের জননী। তিনি তার বিয়ে মনুর বিধান অনুযায়ী, মনু সংহিতা অনুযায়ী, কোন নারী যদি একবার বিবাহিত হন, তার স্বামী যদি মরে যান, তার স্বামী যদি লম্পট হন, তার স্বামী যদি নিরুদ্দেশ হয়ে যান, আরো যা 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 হওয়ার সম্ভাবনা আছে সবগুলো যদি হন, তবুও ওই নারী পুনর্ভূ হতে পারেন না, তারা বিয়ে আর হবে না। কিন্তু পরাশর দেখালেন যে না, নারী নারী পুনরায় বিবাহ হতে পারে। এবং পরাশর যদি না দেখাতেন, এই লবুকটা যদি চেঞ্জ না হতো, তাহলে কিন্তু সত্যবতী মৎস্যগন্ধা ইনি কিন্তু শান্তনুর স্ত্রী হিসেবে হস্তিনাপুরের রাজপ্রাসাদে ঢুকতে পারতেন না। ফলত এইখানে খুব একটা বড় জায়গা আছে শান্তনুর সময়ে, শান্তনুর যে রাজত্ব প্রথম অধ্যায়ে, অর্থাৎ সত্যবতীকে বিয়ে করার আগে।
শক্তি অদৃশ্যন্তের পুত্র পরাশর করে না। পরাশরকে আর ব্রাহ্মণ বলা যাবে না, কারণ তার মা বৈশ্য। এই বিবাহকে মানে সাধারণত এটা অনুলোম বিবাহ, এবং পরাশর হচ্ছেন শঙ্কর। পরাশরকে অম্বস্থ বা বৈদ্য বলতে হয় মনু বিধান অনুযায়ী, কিন্তু পরাশরের ব্রাহ্মণ্যকরণ হচ্ছে, পরাশরকে ব্রাহ্মণ বানানো হচ্ছে। এই ব্রাহ্মণ পরাশর মৎস্যগন্ধা প্রথমে ছিলেন শূদ্র কন্যা, পরে জানা গেল তিনি ক্ষত্রিয় কন্যা, তাদের ফলে মহাভারতকার ব্যাসদেবের জন্ম হচ্ছে। সেই হিসেবে ব্যাসদেবকে পারশব বলতে পারি যদি আমরা শূদ্র হিসেবে ধরে নিই সত্যবতীকে, আর যদি ক্ষত্রিয় হিসেবে ধরি তাহলে ব্যাসদেব হবেন মূর্ধাভিষিক্ত। কিন্তু ব্যাসদেবকেও আমরা ব্রাহ্মণ বলি, ব্রাহ্মণ বানানো হচ্ছে। এইগুলো মনুর বিধান অনুযায়ী বানানো সম্ভব না, কারণ এখানে শুদ্ধ বর্ণের শুদ্ধতার কথা বলা আছে, কিন্তু পরাশর এসে এই বা বশিষ্ঠের উত্তর পুরুষরা এই শুদ্ধতাকে অন্য রকমের একটা আকার দিচ্ছেন। তো মৎস্যগন্ধা মনুস্মৃতির বিধান অনুযায়ী পুনর্ভ হতে পারেন না, কিন্তু মৎস্যগন্ধার বিবাহ হচ্ছে রাজা শান্তনুর সঙ্গে। এটা কিন্তু খুব রাজনৈতিক বিষয়, অর্থাৎ সামাজিক নীতি থেকে রাজনীতি, মনুর বিধান ধীরে ধীরে শিথিল হতে শুরু করছে হস্তিনাপুরে। হস্তিনাপুরের রাজপ্রাসাদে তখন পরাশরের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পরবর্তীকালে এই পরাশরের উত্তরাধিকার বহন করছেন পরাশর পুত্র ব্যাসদেব। তো এইবারে তোমরা কিছু প্রশ্ন করতে পারো, তাহলে আমি আবার পরের জায়গায় ঢুক। তোমাদের যদি তো মুখেই প্রশ্নটা কর, আমি তারপরে আধুনিক প্রেক্ষিতের কথাও কিছু কিছু বলবো। এই অবধি তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো। যারা প্রশ্ন করতে চান এখন কয়েকটি প্রশ্ন করতে পারেন, স্যার তার উত্তর দেবেন। প্রশ্ন লিখিত প্রশ্ন কি পাচ্ছি কিনা দেখো তো, দাঁড়াও, লিখিত প্রশ্ন বোধহয় একটা করেছিল কল মেসেজ। হ্যাঁ শুভঙ্কর, তুই কিছু প্রশ্ন করতে চেয়েছিলিস, স্যারকে প্রশ্ন কর। তুই যেটা লিখিত আকারে দিয়েছিস ওটা পারলে মুখে বল। শুভঙ্কর আছিস, বেরিয়ে গেছিস? হ্যাঁ, প্রশ্ন করো। আমি শুনতে পাইনি, আমি একটু আমার কেটে গেছিল লাইনটা। হ্যাঁ শুভঙ্কর আছিস? না স্যার, শুভঙ্কর নেই মনে হয়। যাই হোক, ওর লাইনে সংযোগ করা যাচ্ছে না, তো আমরা আপনার কাছ থেকে আরো শুনতে চাই, পরবর্তীকালে আবার প্রশ্ন নেব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি শুরু করছি। তাহলে আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে এই মহাভারতে দুটো বংশের মধ্যে আমরা একটা রাজনৈতিক দ্বন্দ্ব দেখতে পাই। একটা হচ্ছে এই এই ভাগটাকে, এটা যদি খুব একটা বোর্ড থাকতো বলা যেতে পারতো, এই ভাগটাকে এরকম করা যায়, সূর্যবংশীয় এবং চন্দ্রবংশীয় এদের মধ্যে একটা বড় রাজনীতি ছিল। আমরা খুব সাধারণ ভাবে জানি যে সূর্যবংশীয় যারা, অর্থাৎ সূর্যকেই যদি আমরা খেয়াল করি, সূর্যের নিজস্ব আলো আছে, সহজ ভাবে বলছি, আমি আর কঠিন কঠিন বাংলা বলবো না। আর চন্দ্রের নিজস্ব আলো নেই। এই জায়গাটাকে অন্যরকম ভাবে ভাবতে হবে। রাম ছিলেন সূর্যবংশের, কিন্তু এই যুধিষ্ঠিরা এরা ছিল চন্দ্রবংশী। আবার আমরা দেখতে পাচ্ছি যে সূর্যবংশের কুলপুরোহিত বশিষ্ঠ এবং তার উত্তরসূরি সরাসরি ব্যাসদেব, ব্যাসদেবের ছেলে ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন, কর্ণ তো স্বয়ং সূর্যপুত্র, এদেরকে একটা সূর্যবংশের ধারা বলা যেতে পারে। এই যে দুটো ধারা, সূর্যবংশীয় এবং চন্দ্রবংশীয়, এই ধারার মধ্যে একটা গোলমাল আছে। গোলমালটা হচ্ছে, আমরা রাম রাজত্বের কথা বলি, অর্থাৎ রাম রাজত্ব হচ্ছে যে এইরকম সূর্যবংশীয়দের রাজত্ব। সূর্যবংশীয়রা কি, তারা নিজের আলোই ভাস্বর, চন্দ্রবংশীয়রা পরের আলোই ভাস্বর, অর্থাৎ আমি খেটে খাই, আমার শ্রম দিয়ে আমি অর্থ উপার্জন করি। কিন্তু যারা পরজীবী, পর পরিশ্রমজীবী, তারা কিন্তু অন্যের শ্রমের উপরে নির্ভর করে তাদের জীবন চলে। এরা চন্দ্রবংশী, অর্থাৎ অন্যের আলোয় ভাস্বর, অন্যের শ্রমে ভাস্বর। ব্যাপারটাকে এইভাবে ভাবা যেতে পারে। তো সূর্যবংশীয়দের কথা আমি যদি বলতে চাই,
বলবো সূর্যবংশীয়দের যে প্রধান যিনি পুরুষ বশিষ্ঠ মুনি, সেই বশিষ্ঠ মুনি সূর্যবংশের কুলপুরোহিত এবং তিনি রামচন্দ্রের রামায়ণেও তার রয়েছে। তো কোথায় মানে এই এই ভাগটা এই ভাগটা কিরকম ভাগটা হলে, এই ভাগটা হচ্ছে যদি আমরা সূর্যবংশের বশিষ্ঠের জায়গায় ঢুকি তাহলে দেখতে পাবো বশিষ্ঠের নন্দিনী বলে একটা কামধেনু ছিল। এই নন্দিনী কে? এই নন্দিনী হচ্ছে তার কাছে যা চাইলে তাই পাওয়া যায়, একটা সিস্টেম, একটা তন্ত্র। সেখানে অন্ন পাওয়া যায়, সেখানে ডাল পাওয়া যায়, মানে অন্ন মানেই খাবার, সেখানে মদ পাওয়া যায়, সেখানে জামা কাপড় পাওয়া যায়, সেখানে ওষুধ বিশুধ পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, একটা সিস্টেম। এই নন্দিনীকে নিয়ে চন্দ্রবংশীয় রাজা বিশ্বামিত্রের সঙ্গে বশিষ্ঠের দ্বন্দ্ব। চন্দ্রবংশীয় রাজা বিশ্বামিত্র চাইছেন নন্দিনীকে নিজের করায়ত্ত করতে, অর্থাৎ সিস্টেমটাকে ওরা একটা মালিকানায় নিয়ে আসছে, কিন্তু বশিষ্ঠ সেটা হতে দেবেন না। বশিষ্ঠের সঙ্গে কারা রয়েছেন? সমস্ত শূদ্ররা রয়েছে, শক রয়েছে, হন গুণ রয়েছে, কেরল রয়েছে, ম্লেচ্ছ রয়েছে, গাদা গাদা সমস্ত শূদ্র, যারা যাবতীয় যেসব মানুষ খেটে খায় তারা রয়েছে। আর বশিষ্ঠ বুদ্ধিমান ছিলেন, তিনি পুত্রের বিয়ে দিলেন বৈশ্যদের যিনি অধিপতি চিত্রমুখ তার কন্যা অদৃশ্যন্তীর সঙ্গে, এবং বৈশ্যরাও এই ব্যবসায়ীরাও পক্ষে চলে এলেন কার? বশিষ্ঠ মুনির। তখন বিশ্বামিত্র প্রমাদ হলেন। বিশ্বামিত্র তার শতপুত্র বশিষ্ঠ শতপুত্রকে নিকেশ করেছিলেন। তো এই যে জায়গাটা, আর চন্দ্রবংশীদের কথা আমি আগেই বলেছি, চন্দ্রবংশীরা অন্যের শ্রমে উপর নির্ভর করে জীবনযাপন করে। এই যে জায়গাটা, এই জায়গাটাকে আবার আমরা এই রাজনৈতিক জায়গাটাকে আমরা ফিলোসফিক্যাল জায়গা থেকেও ব্যাখ্যা করতে পারি। জড়বাদী এবং অধ্যাত্মবাদ, আমরা বলতে পারি সূর্যবংশীয়রা জড়বাদী আর অধ্যাত্মবাদীরা হচ্ছেন চন্দ্রবংশীয়রা। কি জড়বাদীরা কি বলেন? জড়বাদীরা বলেন যে দেহই হচ্ছে আত্মা, দেহই হচ্ছে আত্মা। দেহের দেহ যে সমস্ত ভূত নিয়ে তৈরি, এলিমেন্ট নিয়ে তৈরি, উপাদান দিয়ে তৈরি, ক্ষিতি অব তেজ মরুত এই তৈরি, এইগুলো থেকেই চৈতন্যটা আসে। কিন্তু অধ্যাত্মবাদীরা বলছেন না, চৈতন্য বাইরে থেকে আসে। অর্থাৎ জড়বাদীরা মনে করেন যে আমার শরীর থেকেই এই যে চৈতন্য নামক আলো সেটা নির্গত হয়, অর্থাৎ সূর্যের মতোই, সূর্যবংশীয়দের মতোই। কিন্তু চন্দ্রবংশীয়রা যেমন মনে করছে আলোটা বাইরে থেকে আসছে, তেমনি এরাও এই ফিলোসফিক্যাল জায়গা থেকে মনে করছে চেতনাটা বাইরে থেকে আসে, আত্মাটা বাইরে থেকে আসে। দেহের নাশ হলে আত্মাটা নিজস্ব জায়গায় ফেরত যায়। অর্থাৎ এইভাবে যদি আমরা দেখি, এই আস্তিকতা এবং নাস্তিকতার যে দ্বন্দ্ব, জড়বাদী বনাম অধ্যাত্মবাদী, সূর্যবংশীয় বনাম চন্দ্রবংশীয়, আরেকটি পেয়ারের কথা, জুড়ির কথা আমি বলবো, সেটা হচ্ছে ঔরস পুত্র এবং ক্ষেত্রজ পুত্র। এই যে ঔরস পুত্রের কথা আমি বলতে চাইছি, ঔরস পুত্র কে? ঔরস পুত্র হচ্ছে মায়ের বিবাহিত স্বামীর বীর্যে উৎপন্ন, তাকেই বলা হয় ঔরস পুত্র বা বায়োলজিক্যাল সন। কিন্তু ক্ষেত্রজ পুত্র কারা? ক্ষেত্রজ পুত্র হচ্ছে ধার করা বীর্যে উৎপন্ন, অর্থাৎ মায়ের স্বামীর বীর্য থেকে উৎপন্ন নয়, মা স্পাম ব্যাংক থেকে সেটা হতে পারে। আগেকার দিনে সেটা ওই দেবতারা এসে করলেন, বা কোনো গুণবান ব্রাহ্মণকে অর্থ দিয়ে নিয়োগ করা হতো, যেমন ব্যাসদেবকে নিয়োগ করা হয়েছিল ধৃতরাষ্ট্রের স্ত্রীদের, বিধবা স্ত্রীদের ক্ষেত্রে, সেই রকম। তাহলে এই যে জায়গাটা, এইখান থেকেও কিন্তু এই লড়াইটা আমরা বুঝতে পারি, এই লড়াইটা ঔরস পুত্র বনাম ক্ষেত্রজ পুত্র। কিরকম সেটা? ঔরস পুত্র বরং ক্ষেত্রজ পুত্র কেন বলছি? তার কারণ হচ্ছে ঔরস পুত্ররা এই জড়বাদীদের মতোই, অর্থাৎ এই সূর্যবংশীয়দের মতোই। কিন্তু ক্ষেত্রজ পুত্ররা তারা ওই বাইরের আলো ধার করছেন, বাইরের বীর্য ধার করে এনে তারা তৈরি হচ্ছে, জীবন তাদের মানে তারা জন্ম লাভ করছেন। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো দিয়ে আমরা এই জিনিসটা বুঝতে পারি। একটু চিন্তা করলে আমরা সূর্যবংশীয়দের সঙ্গে জড়বাদীদের সাদৃশ্য খুঁজে পাবো। সূর্য ও তার আলো, এই দুটোকে যদি আমরা পর্যায়ক্রমে দেহ এবং আত্মা ভাবি, তাহলে দেখবো এই আলো বহিরাগত নয় এবং সে দেহের সঙ্গে অভিন্ন, দেহের নাশে সে ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে চন্দ্র ও তার আলো, এই দুটোকে যদি যথাক্রমে শরীর এবং আত্মা হিসেবে চিন্তা করি, তাহলে লক্ষ্য করব এই আলো বহিরাগত, ধার করা, এবং সে শরীরের সঙ্গে অভিন্ন নয়। শরীর নাশ হলেও সেই আলো নাশ হবে না। অসুরদের সঙ্গে দেবতাদের যে লড়াই, যে অস্ত্রযুদ্ধ,
সেখানেও এই দর্শনের বৈপরীত্য কাজ করেছিল। কৌরব পক্ষের অন্যতম সেনাপতি সূর্যপুত্র কর্ণকে যে জন্য নরকাসুর বলে বর্ণনা করা হয়েছে মহাভারতে, এবং সেই জন্যই নাকি অর্জুনের সঙ্গে তার শত্রুতা জন্মগত, এই কথা মহাভারতের মনোপর্বে পাচ্ছি। আমরা সকলেই জানি যে অর্জুন ছিলেন দেবরাজ ইন্দ্রের ঔরস পুত্র। কর্ণ ও অর্জুনের ক্ষেত্র এক হলেও তাদের ভিন্ন দর্শন ও ভিন্ন রাজনীতির মানুষ। এই যে লড়াই, তা শুধু দার্শনিক তত্ত্বে আবদ্ধ ছিল এমন নয়, সেই যুদ্ধ নেমে এসেছিল সংকীর্ণ সাম্প্রদায়িক সংঘাতে, যাকে আমরা নাস্তিক বনাম আস্তিকের লড়াই, ঔরস বনাম ক্ষেত্রজ পুত্রের দ্বন্দ্ব বলে অভিহিত করতে পারি। তো এই যে আমরা দেখতে পেলাম যে আস্তিকতা এবং নাস্তিকতা, আমরা জানি দুটো বিপরীত মেরু, অর্থাৎ রাজনৈতিক দ্বন্দ্বটা কোথাও ওই আস্তিক নাস্তিক দ্বন্দ্ব, অর্থাৎ এখনকার পরিভাষায় ধর্মীয় দ্বন্দ্বে চলে আসে। আবার আস্তিক আর নাস্তিক তো বিপরীত মেরু, কখনো কখনো তারা বিরুদ্ধ মেরু। নাস্তিকতা জগৎকে জড় দিয়ে ব্যাখ্যা করে, চৈতন্য আসে সেই জড় থেকে, এটাকে তাই জড়বাদ আমরা বলতে পারি। পক্ষান্তরে আস্তিকতা জগৎকে চৈতন্য দিয়ে ব্যাখ্যা করার পক্ষপাতী, যে চৈতন্য জড় থেকে উদ্ভূত নয়। আস্তিকের কাছে চৈতন্য মুখ্য, জড় গৌণ। কিন্তু নাস্তিক ভাবেন জড়ই হচ্ছে আসল শক্তি, জড়ই হচ্ছে প্রধান। মহাভারতে কৌরব ও পাণ্ডবদের যে লড়াই, তা একদিক থেকে ঔরসজাত ও ক্ষেত্রজ সন্তানদের লড়াই। সূর্যবংশ ও চন্দ্রবংশের যুদ্ধের অনুরূপ এই দ্বন্দ্ব। নাস্তিকতা বনাম আস্তিকতা আসলে সৌরবংশ বনাম চন্দ্রবংশ, অথবা স্বাভাবিক ঔরসজাত সন্তান বনাম পরিবর্ত ক্ষেত্রজদের লড়াই। জড় থেকে যে চেতনার উৎপত্তি, সেই চেতনাকে যদি আলোর সঙ্গে তুলনা করা যায়, তাহলে দেখা যাবে সূর্যের যে আলো আছে, আবার ঔরসজাত সন্তান পিতার বীর্যে ভাস্বর। পক্ষান্তরে চাঁদের যে আলো ধার করা, ঠিক তেমনি ক্ষেত্রজ সন্তানরা মায়ের বিবাহিত স্বামীর বীর্যে উৎপন্ন নয়, ধার করা বীর্য থেকে তাদের জন্ম। চৈতন্যরূপ আলো ভূমিজ কিনা, নাকি তা বাইরে থেকে আগত, সেই প্রশ্ন নাস্তিক ও আস্তিকদের ক্ষেত্রে উঠলে দেখা যাবে নাস্তিক বলবেন চৈতন্য হলো জাগতিক জড় উপাদান থেকে উদ্ভূত, কিন্তু আস্তিক বলবেন চেতনা বহিরাগত। এই দর্শন থেকে অর্থনীতির জায়গাটাও পরিষ্কার হয়ে যায়। সম্পদের মালিকানা নিয়ে মহাভারতে বেশ কয়েকটা স্তর আছে। যৌথ মালিকানা, গোষ্ঠী মালিকানা, এবং ক্রমে পরিবারের হাতে সম্পদের মালিকানা চলে যাচ্ছে, এবং আরো পরে ব্যক্তি মালিকানার সূচনা হচ্ছে। শব্দ তত্ত্ব পাল্টে যাওয়ার সেটা একটা বড় কারণ। শব্দ অর্থের মধ্যে যে স্বাভাবিক এবং নিত্য সম্বন্ধ যৌথ মালিকানার সমাজে প্রচলিত ছিল, কালক্রমে পণ্যবাহী সমাজে সে শব্দার্থ তত্ত্ব বদলে গিয়ে শব্দ অর্থের মধ্যে একরৈখিক ও আরোপিত সম্পর্ক আমরা মেনে নিতে বাধ্য হই। যৌথ মালিকানার জায়গাটা কি আমরা দেখে নেব। সূর্যবংশের কুলপুরোহিত কুলগুরু বশিষ্ঠ মুনি ছিলেন অসুর গুরু শুক্রাচার্যের রাজনীতির উত্তর সাধক। স্বর্গ মর্ত পাতালের যে বিপুল ঐশ্বর্য, তা দেবতারা দাবি করলে অসুরদের সঙ্গে দেবতাদের বিরোধ বাড়ে। দেবতারা বৃহস্পতিকে এবং অসুররা শুক্রাচার্যকে গুরুর পদে বরণ করে। এই দুই গুরুর মধ্যে তীব্র বিরোধ ছিল, তাত্ত্বিক এবং প্রায়োগিক উভয় ক্ষেত্রে। তাত্ত্বিক দিক থেকে বিরোধ হচ্ছে বৃহস্পতি অর্থনীতি ও রাজনীতি শাস্ত্রকে পৃথক বলতেন, আর শুক্রাচার্য বলতেন যে অর্থনীতি এবং রাজনীতি আলাদা কিছু নয়। অর্থাৎ বৃহস্পতির অর্থনীতি নৈতিকতা শূন্য, কল্যাণমূলক অর্থনীতির এখনকার আধুনিক পরিভাষায় ওয়েলফেয়ার ইকোনমিক্স এর যে ধারণা আমরা ইদানিং কালে পাই এবং প্লেটোর ডায়ালগ সমূহ পেয়েছি, তার থেকে বৃহস্পতি সম্পূর্ণ অন্য ধারার মত পোষণ করতেন। কিন্তু শুক্রাচার্যের অর্থনীতি ছিল নৈতিকতা সম্পন্ন। অসুররা ছিলেন প্রাকৃতিক শক্তির পূজারী, অন্যদিকে দেবতারা দুর্ধর্ষ যুদ্ধবাজ এবং সম্পদ কুক্ষিগত করার নেশায় আচ্ছন্ন। বেদেই আছে অসুররা উন্নত সভ্যতার অধিকারী। অসুররা ছিলেন যৌথ মালিকানার পক্ষে, সূর্যবংশীয়রা তাই। কিন্তু দেবতারা বা অধ্যাত্মবাদীরা বা ক্ষেত্রজ পুত্ররা কেউই যৌথ মালিকানায় বিশ্বাসী ছিলেন না। যৌথ মালিকানার এই ঐতিহ্য বজায় রেখেছিলেন সূর্যবংশীয় সমস্ত রাজা। তাদের গুরু বশিষ্ঠ ছিলেন এই রাজনীতির অন্যতম পুরোধা। যদিও চন্দ্রবংশীয় দেবব্রত ভীষ্ম তিনি ম্যাডামের মাইকটা অন হয়ে গেছে, সঙ্গীতা ম্যাডামের, তাই আমি একটু সময় চেয়ে নিচ্ছি। সঙ্গীতা ম্যাডাম, আচ্ছা ঠিক আছে স্যার, অফ হয়ে গেছে। আচ্ছা, তো বশিষ্ঠ ছিলেন শুক্রাচার্যের উত্তর সাধক। যদিও আমরা জানি যে ভীষ্ম, যাকে আমরা বিরাট পণ্ডিত বলি, মানে সত্যিকারের তিনি খুব পণ্ডিত ছিলেন, তিনি মহর্ষি বশিষ্ঠের কাছ থেকে কিন্তু শিক্ষা লাভ করেছিলেন। তিনি শাস্ত্র শিক্ষা করেছিলেন বশিষ্ঠের কাছে, আর শস্ত্রবিদ্যা শিক্ষা করেছিলেন কার কাছে? পরশুরামের কাছে। তো যাই হোক, সেটা অন্য কথা। তো যেটা বলতে চাইছি,
যে বশিষ্ঠ মানে কি? বশিষ্ঠ মানে হচ্ছে অত্যন্ত বশী, অতিশয় বশী। তার স্ত্রীর নাম অরুন্ধতী। অরুন্ধতী শব্দের অর্থ হচ্ছে যাকে রুদ্ধ করা যায় না, আর অরুন্ধতীর আর এক অর্থ হচ্ছে জিহ্বা। এই দুই পরস্পর বিরোধী ধারণা থেকে, প্রত্যয় থেকে আসে শক্তি। তাদের পুত্র শক্তির নামের তাৎপর্য এমন। বশিষ্ঠের কামধেনুর কথা বলেছি, যার নাম ছিল নন্দিনী। নন্দিনী মানে কি? নন্দিনী মানে যে আনন্দ দেয়, সে হচ্ছে সুরভি কন্যা। নন্দিনীর কাছ থেকে চাইলেই পাওয়া যায় জীবনযাপনের সব উপাদান। একটু আগে বললাম অন্ন রাশি, ডাল, দই, ঘি, মিষ্টান্ন, মদ, এমনকি জামা কাপড়। বশিষ্ঠের যে সিস্টেম, বশিষ্ঠের যে তন্ত্র, তাতে খাদ্য বস্ত্রের জন্য মানুষকে কেবল নিজের শ্রমের উপরে নির্ভর করতে হতো না, যৌথ সমাজ তার ব্যবস্থা করত। একদা বিশ্বামিত্র এসে এই নন্দিনীকে নিজের অর্থাৎ ব্যক্তি মালিকানার অধীন করতে চান। বশিষ্ঠ তাদের সম্মত হননি। বিশ্বামিত্র তখন এই সিস্টেম, এই তন্ত্রকে ভেঙে দেওয়ার জন্য তিনি কি করলেন? উঠে পড়ে লাগলেন। বিশ্বামিত্রকে, বিশ্বামিত্র গাধীর পুত্র, তাই থেকে গাধেও বলা হয়। গাধী হচ্ছে রাজা কুশের পুত্র। কুশ হচ্ছে পুরু বংশের রাজা, আর পুরু যজাতির পুত্র। আর যজাতির পূর্বপুরুষ হচ্ছে পুরুরবা বুধ। বুধ হচ্ছে চন্দ্রের পুত্র। তাহলে বিশ্বামিত্র হচ্ছেন চন্দ্রবংশীয় রাজা। সেই বিশ্বামিত্র, চন্দ্রবংশীয় বিশ্বামিত্র, তিনি সূর্য বংশের কুলগুরু বশিষ্ঠের সঙ্গে বিরোধে মাতোয়ারা হন। বশিষ্ঠকে বলা হলো কেন তিনি বিশ্বামিত্রের কাজে বাধা দিচ্ছেন না, যে বিশ্বামিত্র এত দেশে ঝামেলা করে যাচ্ছে, তোমার ছেলেদের মেরে দিয়ে চলে যাচ্ছে, নন্দিনীকে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। তখন ঋষি বশিষ্ঠ বললেন, ব্রাহ্মণের বল ক্ষমা। তার যৌথ মালিকানা তন্ত্রের যদি ক্ষমতা থাকে, সে আপনা আপনি টিকে যাবে। তখন পল্লব, দ্রাবিড়, শক, যবন, শবর, পন্ড্র, কিরাত, সিংহল, বর্বর, ঘোষ, কুলিন্দ, চীন, হুন, কেরল, ম্লেচ্ছ, সমস্ত শূদ্র সৈন্যরা বশিষ্ঠের হয়ে যুদ্ধ করলেন এবং বিশ্বামিত্রকে পরাজিত করলেন। কারা যুদ্ধ করেছিলেন নন্দিনীকে বা যৌথ সিস্টেমকে রক্ষা করার জন্য? নামগুলো দেখলে আন্দাজ করা যায় তারা কেউই সে যুগের নিরিখে উন্নত বর্ণ বলে চিত্রিত নন। বিশ্বামিত্র তখন ক্রুদ্ধ হয়ে বশিষ্ঠের প্রতি নানান রকমের বাণ নিক্ষেপ করতে লাগলেন। বশিষ্ঠ কেবল দণ্ডনীতি বা রাজনীতি দিয়ে সে সব কিছুকে রুখে দিলেন। বশিষ্ঠের দণ্ডের নাম ছিল ব্রহ্মদণ্ড। ব্রহ্মদণ্ড। বিশ্বামিত্র বশিষ্ঠ এখানে থামলেন। তারা এই লড়াইকে নিয়ে গেলেন রক্তপাতের অঙ্গনে। বিশ্বামিত্রের শতপুত্র বশিষ্ঠের দ্বারা নিহত হলো। আবার বিশ্বামিত্রের প্ররোচনায় কলমাসপাদ রাক্ষস বশিষ্ঠের শতপুত্রকে ভক্ষণ করলেন। বিশ্বামিত্রের পুত্ররাও কিন্তু বশিষ্ঠের দ্বারা নিহত হয়েছিল। রক্তপাতের রাজনীতিতে দুজনে যখন সমানে সমানে পাল্লা দিচ্ছেন, তাত্ত্বিক যুদ্ধে বিশ্বামিত্র বারবার বশিষ্ঠের কাছে পরাজিত হচ্ছেন। নন্দিনীকে বা যৌথ তন্ত্রকে কোনোভাবেই বিশ্বামিত্র নিজের করায়ত্ত করতে পারছেন না। জল, জঙ্গল, জমি কোন প্রকারেই অরণ্যচারী বর্বর মানুষের যৌথ মালিকানা থেকে নিজের মালিকানায় আনতে পারছেন না। বিশ্বামিত্র ক্রমে বুঝতে পারলেন, ব্রাহ্মণ বা মেধাজীবীর সঙ্গে লড়তে গেলে শুধু তেজ দিয়ে বা ক্ষত্রিয়ের অস্ত্রবল দিয়ে লড়াই সম্ভব নয়। বশিষ্ঠের রাজনীতির সঙ্গে, বশিষ্ঠের ব্রহ্মদণ্ডের সঙ্গে, বশিষ্ঠের যে রাজনীতি, তার আশ্চর্য ক্ষমতা দেখে বিশ্বামিত্রের নিজের ক্ষত্রিয় বলের প্রতি ধিক্কার জন্মালো। তিনি বুঝতে পারলেন সম্মুখভাবে যে এই রাজনৈতিক তথা অর্থনৈতিক দুটো তাত্ত্বিক, অতএব তিনি ব্রাহ্মণত্বের সাধনায় বসলেন। ব্রাহ্মণ বশিষ্ঠ যখন ভাবছেন চন্দ্রবংশীয় তথা ব্যক্তি মালিকানাদের কিভাবে শায়েস্তা করা যায়, তিনি ভাবছেন শূদ্ররা সঙ্গে আছে, তাহলে বৈশ্যদের সঙ্গে আনতে হবে, বৈশ্যদের সঙ্গে আনা এবং যুদ্ধটা শুরু হলো। যে যুদ্ধটা পরবর্তীকালে আরো এগিয়ে নিয়ে গেলেন দুর্যোধন, যে যুদ্ধ আরো এগিয়ে নিয়ে গেলেন যুধিষ্ঠির। এবং এই যে জায়গাগুলো আমরা দেখলাম, এই জায়গাগুলোর মধ্যে আমি ৩-৪টে জিনিসের কথা বলবো, কারণ একদিনে তো সব বলা সম্ভব না। নিশ্চয়ই আমরা অন্য কোনো দিন সময় পেলে আবার বলবো। যে কয়েকটা জায়গার কথা আমরা বলতে পারি। একটা যেমন কল্যাণমূলক অর্থনীতির কথা বলতে পারি, ওয়েলফেয়ার ইকোনমিক্স এর কথা। আপনারা সকলেই জানেন, আমি খুব কম জানি যে ওয়েলফেয়ার ইকোনমিক্স এর উপরে কাজ করে অমর্ত্য সেন, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। অর্থনীতি, এখনকার অর্থনীতি পুরোপুরি অঙ্ক নির্ভর, ফিজিক্স কেমিস্ট্রির মতন সাবজেক্ট হয়ে গেছে, কিন্তু অর্থনীতি আদিতে এমন ছিল না। অর্থাৎ অর্থনীতির সঙ্গে একটা নৈতিকতার যোগ আছে। এই নৈতিকতা কিন্তু অবজেক্টিভ সায়েন্স গুলোর মতন নয়, কেননা কোনো নৈতিক বচন
সত্য বা মিথ্যা হতে পারে না, কারণ সেখানে ঔচিত্য অনৌচিত্যের প্রশ্ন আসে, এবং এই ঔচিত্য অনৌচিত্যের প্রশ্ন, এই অর্থনীতির জায়গা, এইগুলো কিন্তু মহাভারতের বিভিন্ন পর্বে ছড়িয়ে ছিটিয়ে আছে কল্যাণমূলক অর্থনীতির কথা। এটা একটা প্রেক্ষিত, আধুনিক প্রেক্ষিত। এবং দ্বিতীয় যে আধুনিক প্রেক্ষিত, সেটা হচ্ছে উপাস্য যাদের আলাদা, তারা যে পরস্পরের সঙ্গে মারামারি করে, এবং নেতারা এসে কি করবেন, নেতারা এসে এই সম্প্রদায়গুলোর পক্ষ নেবেন না, তারা সবসময় জনকল্যাণের পক্ষে থাকবেন, তারা কোনো উপাস্যের ধ্বজাধারী হবেন না, কেননা নেতাকে সবসময় সংকীর্ণ এই ধর্ম গুণের ওপরে থাকতে হবে। এই যে দ্বিতীয় কথা, এটা একটা খুব বড় জিনিস। আরেকটি খুব বড় জিনিস আধুনিক প্রেক্ষিতের কথা আমরা ভাবতে পারি, সেটা নারদ সভা পর্বে যুধিষ্ঠিরকে যে রাজনীতি জ্ঞানের পাঠ দিচ্ছেন সেখান থেকে। সেটা যেমন তিনি বলছেন যে অন্যান্য জায়গা থেকে কর নিয়ে এসো, কর না নিয়ে এলে তো সংসার চলবে না, রাজনৈতিক মানে রাজবংশ চলবে না, শাসন চলবে না, অন্তত কর তোমাকে নিয়ে আসতেই হবে। পাশাপাশি তিনি বলছেন কৃষকদের সঙ্গে কিভাবে ব্যবহার করা যাবে, কেমন তাদের ফসলের কতটা অংশ কর নিতে হবে, তাদেরকে কঠিন একটা অবস্থার মধ্যে ফেলে দিলে চলবে না, দেখতে হবে যে কৃষকরা 3 বেলা খাবার খেতে পাচ্ছেন কিনা, দেখতে হবে যে তারা ঠিক সময় বীজ পাচ্ছেন কিনা, সার পাচ্ছেন কিনা, জমিতে দেওয়ার জল পাচ্ছেন কিনা। এই যে জায়গাগুলো মহাভারতের কিছু কিছু আবছায়া জায়গা আছে, যেমন একটা খুব বড় আবছায়া জায়গা হচ্ছে যে আমরা ধরেই নিই যেহেতু পরাজিত পক্ষের পরাজিতদের সঙ্গে কোনো পক্ষই থাকে না, অন্তত ইতিহাসের বা পুরাণের কোনো পক্ষই থাকে না, আমরা দুর্যোধনকে খারাপ মানুষ বলে ধরে নিই, কিন্তু আমরা জানি যে দুর্যোধন অত্যন্ত বড় প্রজারঞ্জক রাজা ছিলেন, সে কথা মহাভারতকার নিজেই স্বীকার করেছে। এবং তাদের দুর্যোধনের রাজত্বকালে ধৃতরাষ্ট্র যখন চলে যাচ্ছেন বনে, যুধিষ্ঠির রাজা হয়েছেন, প্রায় 16 বছর হয়ে গেছে, তখন বানপ্রস্থে যাবেন ধৃতরাষ্ট্ররা। ধৃতরাষ্ট্র যাওয়ার সময় বনে চলে যাওয়ার সময় হস্তিনাপুরের মানুষদের কাছে ক্ষমা চাইছেন, বলছেন যে আমি যদি কোনো খারাপ কাজ করে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করো, এবং আমার পুত্র, নিহত পুত্র দুর্যোধনও যদি কোনো খারাপ কাজ করে থাকে তাহলে তাকেও তোমরা যেন ক্ষমা করে দিও। তখন সেই প্রজাদের প্রতিনিধিরা এসে বলছেন যে না, দুর্যোধনের মতো রাজা হয় না, দুর্যোধন প্রজাদের কল্যাণের জন্য সমস্ত কাজ করে গিয়েছেন, দুর্যোধন কখনোই প্রজাদের অকল্যাণ চাননি। এই যে জায়গাগুলো মহাভারতকার বলছেন, এই জায়গাগুলো আমাদের দেখা জরুরি। তার সঙ্গে কৃষকদের কেমন সম্পর্ক ছিল। আমি আর দু একটা কথা বলবো, যে এই দুর্যোধনের আমরা যুধিষ্ঠির নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন, যুধিষ্ঠিররা শ্রীকৃষ্ণের মতন বড় রাজনীতিবিদ তো হনই না। আমরা যদি মানে এই ভারতবর্ষকে দেখি, এই ভারতবর্ষের যে তাত্ত্বিক যে কাঠামো, ভারতবর্ষ তো দুম করে হয়নি, কারণ সব ছোট 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 রাজ্য ছিল। ভারতবর্ষ বলে যে একটা বৃহৎ ধারণা, সেই ধারণাকে থিওরিটিক্যালি তাত্ত্বিক ভাবে ব্যাসদেব প্রথম তার মহাভারতে একটা তার চিত্র অঙ্কন করেছেন, এবং তাত্ত্বিক যে ম্যাপ, সেই ম্যাপটার জন্য ব্যাসদেব হচ্ছেন মানে তিনি প্রশংসার দাবি রাখেন, তিনি হচ্ছেন ম্যাপ মেকার থিওরিটিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যালি সেই ম্যাপটাকে যেটা যিনি বাস্তবে রূপায়ণ করেছিলেন তিনি হচ্ছেন আচার্য শ্রীকৃষ্ণ। আচার্য শ্রীকৃষ্ণ কিন্তু ভারতবর্ষ যে রাজনৈতিক মানচিত্র সেটাকে তৈরি করেছিলেন, এবং সেই রাজনৈতিক মানচিত্রটাকে আমরা দেখে নিতে পারবো মহাভারতের বিভিন্ন জায়গায়। তো আমি যে কথাটা বলতে চাইছিলাম যে যুধিষ্ঠিররা তো ভালো মানুষ ছিলেন, পাণ্ডবরা ভালো মানুষ ছিলেন, কিন্তু পাশাপাশি দেখতে হবে পরাজিত যে নায়ক তারাও কিন্তু ভালো মানুষ ছিলেন। নইলে দুর্যোধনের নামে ভারতবর্ষে অনেকগুলো মন্দির আছে, একটা মন্দির হচ্ছে কোল্লামে কেরালে, দুন উপত্যকায় দুর্যোধনের মন্দির আছে। দুর্যোধনের নামে কোল্লামে যে মন্দিরটা আছে দুর্যোধন মন্দির, সেটা একটা নিষ্কর জমি, এবং সেই জমিটা এখনো দলিলে দুর্যোধনের নাম লেখা আছে। ঘটোৎকচকে পুজো দেওয়া হয় হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায়, হিড়িম্বার মন্দির আছে আমরা জানি। সুতরাং এই যে জায়গাগুলো আর একটা জিনিস বলে রাখি, যে মহাভারতের নানান পাঠ আছে, নানান রকমের পাঠ আছে, সেই সমস্ত পুঁথিগুলোকে একত্রিত করা হয়েছিল, 1269টি পুঁথি পাওয়া গিয়েছিল, এবং সেই পুঁথি নিশ্চয়ই হারিয়ে গিয়েছিল অনেক, এবং সেই পুঁথিগুলোকে একটা জায়গায় করে পুনে ভান্ডারকার ইনস্টিটিউট থেকে বড়ি, যেটা সংক্ষিপ্ত নাম, সেখানে ওই ভান্ডারকার তিনি একটা স্ট্যান্ডার্ড মহাভারত তৈরি করেন, যে টিমে প্রচুর পণ্ডিতরা ছিলেন। আমাদের পশ্চিমবঙ্গের আচার্য সুখময় ভট্টাচার্য, যিনি বিশ্বভারতীর অধ্যাপক ছিলেন সংস্কৃত সাহিত্যে, সংস্কৃত শাস্ত্র মানে বিভিন্ন শাস্ত্র সমূহের অধ্যাপক ছিলেন, রবীন্দ্রনাথের কাছের মানুষ ছিলেন, তার লেখা মহাভারতের সমাজ খুব একটা বিখ্যাত বই, এছাড়াও অন্যান্য অনেক বই, তার খুব বিখ্যাত কবি পণ্ডিত মানুষ, তিনি ওই টিমে ছিলেন। তো
এই যে মহাভারতের যে নানান পাঠ, সেই নানান পাঠ থেকে আমরা অনেক রাজনৈতিক ধারণা এটা পাচ্ছি, মানে অনেক অনেক কিছু পাই আর কি। তো যাই হোক, সবে শুরুটা করা গেল। আমরা একটা জিনিস বলে একটু শেষ করব, যে শান্তি পর্বের রাজকরণ অধ্যায় বলে একটা অধ্যায় আছে, সেখানে বলা হচ্ছে সমাজে যদি বিশৃঙ্খলা দেখা যায়, যেটা আমাদের সমাজে প্রায়শই দেখা যায়, তখন মানুষ কি করে? মানুষ পিতামহ ব্রহ্মের শরণাপন্ন হয়। ব্রহ্মা মনুকে পৃথিবীর রাজপদ গ্রহণের আদেশ দিয়েছিলেন। মনু প্রাথমিকভাবে গররাজি থাকলেও অবশেষে সেই ভার গ্রহণ করেছিলেন। মনুই পৃথিবীর আদি রাজা। রাজা না থাকলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। আবার অকর্মণ্য অযোগ্য রাজার দ্বারাও শাসন কার্য চলতে পারে না। তো রাজনীতি শাস্ত্রের উদ্ভবটা কিভাবে হয়েছিল সেটা একটু বলে আমি আপাতত শেষ করব। সেটা হচ্ছে সত্যযুগের শেষ, এটা মহাভারতে আছে গল্প, দুটো গল্প আছে, যে কিভাবে রাষ্ট্রের উৎপত্তি, কিভাবে দণ্ডনীতির উৎপত্তি, রাজনীতি শাস্ত্রের উৎপত্তি। সত্যযুগ আমরা জানি যে খুব ভালো যুগ, সেখানে সব মানুষ খুব ধর্মপরায়ণ। কিন্তু সত্যযুগের শেষ দিকটায় মানুষ দুটো জিনিস নিয়ে খুব ব্যতিব্যস্ত হয়ে পড়লো। একটা হচ্ছে নারী, পুরুষ মানুষ, এবং দ্বিতীয়টা হচ্ছে জমি বা ক্ষেত্র। এবং এই দুটো নিয়ে যখন প্রবল ঝামেলা চলছে, তখন কিন্তু মর্তের মানুষ তারা এই পুজো আচ্চা বা এই পরমের যে ধ্যান সেসব করা বন্ধ করে দিল। পুজো আচ্চা বন্ধ করে দিলে ব্রাহ্মণদের খুব অসুবিধা হয়, ঋষিদের অসুবিধা হয়। তারা তখন যেহেতু অর্ঘ্য পাচ্ছেন না, দেবতাদেরও অসুবিধে হচ্ছে, তখন তারা প্রায় নিরন্ন, এবং পুরুষদেরও সংসার চলছে না। এবং পুরোহিত, ঋষি এবং দেবতারা সবাই মিলে ব্রহ্মার কাছে গেলেন, বললেন পিতামহ, মর্তের মানুষরা খুব হয়ে গেছে, অন্যায় করে বেড়াচ্ছে, জঘন্য হয়ে গেছে, এদের একটা কঠোর অনুশাসনে বদ্ধ করতে হবে। এরা পুজো আচ্চা ছেড়ে দিয়েছে, এরা সবসময় জমি জমি করছে, নারী নারী করছে, এদেরকে আপনি কিছু একটা করুন এদের। তখন পিতামহ ব্রহ্মা তিনি কি করলেন? পিতামহ ব্রহ্মা যেটা করলেন, তিনি একটা বললেন, আমি দণ্ডনীতি প্রণয়ন করছি। তো সেই দণ্ডনীতিকে কে কার্যকর করবে? তখন মনুকে রাজা হিসেবে, মানে মর্তের রাজা হিসেবে, পৃথিবীর রাজা হিসেবে তাকে বললেন যে তুমি যাও। তখন মনু এখানে এলেন। সেই রাজনীতি শাস্ত্র সেটা প্রকাণ্ড ছিল, সেটাকে শিব অনেকটা ছোট করেন, ইন্দ্র তারপর অনেকটা ছোট করেন, তারপর বৃহস্পতি খানিকটা ছোট করেন, শুক্রাচার্য অনেকটা ছোট করেন, তারপর ছোট হতে 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 সেটা মনুর হাতে পড়ে। মনু যেহেতু প্রথম রাজা, তিনি মনু সংহিতা বলে একটি জিনিস লিখলেন এবং সেই অনুযায়ী রাজকার্য চালাতেন। এই মনু থেকে হচ্ছে মানব। এই মানব হচ্ছে সপ্তাঙ্গ রাষ্ট্রতত্ত্বের সব থেকে বড় জায়গা। তো ব্রহ্মা তিনি রাজনীতি শাস্ত্রের প্রণয়ন করেছিলেন। তাহলে আমি প্রথমে কিন্তু বলেছিলাম সরস্বতী রাজনীতি শাস্ত্রের প্রণয়ন করেন, তাহলে তো মিলছে না? মিলছে। ব্রহ্মার জীব বা বাক হচ্ছে সরস্বতী। সুতরাং এই দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। দ্বিতীয় এক তত্ত্ব আছে যে বেন নামক একজন খুব অত্যাচারী রাজা ছিলেন। তখন বেনকে ঋষিরা, তারা গোষ্ঠীপতিরা, তারা দল বেঁধে এসে বেনকে হত্যা করলেন। বলা হচ্ছে যে অকর্মণ্য রাজা, অপশাসক, সে যদি প্রজাদের বিরুদ্ধে কিছু করে, তাহলে গোষ্ঠীপতিরা, সমাজপতিরা, ঋষিরা, জনগণ তাকে সবাই মিলে যেন উন্মত্ত কুকুরের ন্যায় হত্যা করে। এবং সে হত্যা করার পরে, বেনকে হত্যা করার তার দক্ষিণ হস্ত মন্থন করে পৃথুর জন্ম। সে পৃথু হচ্ছেন প্রথম ধার্মিক রাজা। এই পৃথু থেকে আসে পৃথিবী। সুতরাং সপ্তাঙ্গ রাষ্ট্রতত্ত্বের যে দুটো প্রধান উপাদান, মানব এবং পৃথিবী, পৃথিবী মানে মাটি, এই দুটো খুব জরুরি, এবং এই দুটোই কিন্তু রাষ্ট্রতত্ত্বের উদ্ভবের গল্পে রয়েছে। সুতরাং এই জমি মানে যেখানে আমরা বাস করব, যেখানে আমরা ফসল ফলাবো, যেখানে আমরা অন্যান্য আমাদের জীবনযাপনের অন্যান্য কাজগুলো করব, সেই জমিটা খুব ইম্পর্টেন্ট রাজনৈতিক ক্ষেত্রে। আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জনগণ, জমি এবং জনগণ। আপাতত এইটুকুই। একটা ছোট্ট কথা বলি, গঙ্গা প্রসঙ্গে এই কথাটা আসে। গঙ্গার কথাটা খুব ইম্পর্টেন্ট, কেননা বিশ্বের মা হচ্ছেন গঙ্গা। এই গঙ্গা সম্পর্কে মহাভারতে প্রচুর কথা আছে, এবং গঙ্গাও কিন্তু মহাভারতের রাজনীতির একটা খুব বড় অংশ।
তো যিনি পাপ হরণ করেন, দুঃখ বিনাশ করেন, যিনি সুখদাত্রী মোক্ষদাত্রী পরম গতি, তিনি গঙ্গা। এই গঙ্গা আসলে একটা পূর্ণ প্রবাহ ছিল। কিভাবে সেটা বলবো পরে। কলিযুগে অবতার হলেন কল্কি, শাসক হলো ধনলোভী, এবং বুদ্ধিজীবী হচ্ছে শাস্ত্রহীন, কিন্তু গঙ্গায় পরম তীর্থ। শান্তনুর সময়কাল দাপর, এবং যখন গঙ্গা চলে গেলেন তখন তার ঠিক পরে পরেই কিন্তু কলিযুগ শুরু হচ্ছে। এবং এই কলিযুগে কি হলো, কলিযুগে যেটা হচ্ছে সেটা হচ্ছে শাসক তিনি ধনলোভী হয়ে পড়লেন, আর বুদ্ধিজীবী যারা শাসককে, যাদের সমঝে দেওয়ার কথা, যাদের ঠিক পথে নিয়ে আসার কথা, তারা হয়ে পড়লেন শাস্ত্রহীন। কিন্তু গঙ্গা যে পূর্ণ প্রবাহ, সেই পূর্ণ প্রবাহ কিন্তু চলতেই থাকলো, সেটি হলো পরম তীর্থ। ঠিক আছে, অনেকক্ষণই বলা হলো, যদি প্রশ্ন উত্তর থাকে খুব ভালো। আমরা সকলের জন্য এবারে প্রশ্ন উত্তর নিয়ে নেব। স্যার একটি অসাধারণ আলোচনা আমাদের কাছে করলেন। আমি প্রত্যেক শ্রোতা মণ্ডলীকে বলছি, যারা প্রশ্ন করতে ইচ্ছুক তারা একে একে প্রশ্ন করুন। আমরা প্রশ্ন নিতে শুরু করছি। হ্যাঁ নমস্কার, আমি দেবকুমার চট্টোপাধ্যায় বলছি। আমার দুটো প্রশ্ন, এক হচ্ছে এই যে পরাশর সংহিতা এবং মনু সংহিতা, এই দুটোর তুলনামূলক আলোচনা নিয়ে কি একটু কোন বই আছে, এরকম কোনো বই আছে? এক নম্বর প্রশ্ন। না না না, আমি প্রশ্ন উত্তর দিয়ে নিই, তারপর প্রশ্ন করবেন। প্রশ্ন উত্তরটা দিয়ে নিই, তারপর প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তরটা দিয়ে নিই, তারপরে প্রশ্ন করবেন। হ্যাঁ, উনি প্রশ্ন করেছেন যে পরাশর সংহিতা এবং মনুসংহিতা তুলনামূলক কোন আলোচনা আছে কিনা। আমার চোখে পড়েনি এগুলো। মানে ওই পরাশর সংহিতা মনুসংহিতা দুটোই পড়ে নিজেকেই তুলনাটা করে নিতে হয়, কিন্তু আলাদা করে কোনো বই এরকম নেই। ঠিক আছে, এবার দ্বিতীয় যিনি প্রশ্ন করছিলেন তিনি করুন। হ্যাঁ, পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে সপ্তাঙ্গ রাষ্ট্রতত্ত্ব তত্ত্ব নিয়ে যে বললেন, এটাও কি কোনো রকম কোনো নির্দিষ্ট জায়গায় পাওয়া যাবে না? এটাও বিভিন্ন জায়গায় অবশ্যই পাওয়া যাবে, মহাভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর তাছাড়াও আপনি পাবেন কৌটিল্যের অর্থশাস্ত্রে পাবেন, একদম একটা জায়গাতে পাবেন। আর যদি খুব মানে এক্ষুনি পেতে হয় তাহলে দণ্ড নীতি বলে নৃসিংহ প্রসাদ ভাদুড়ী মহাশয়ের একটি বই আছে, যেটি সাহিত্য সংসদ থেকে বেরিয়েছিল। সেইটা আপনারা দেখতে পাবেন, সেখানেও সপ্তাঙ্গ রাষ্ট্রের কথা আছে, মহাভারত কি বলছে বা কৌটিল্য কি বলছেন, তাদের মধ্যে কি তফাৎ। সপ্তাঙ্গ রাষ্ট্রের যে 7টি উপাদান, প্রথম উপাদানের কথা আমি বলেছি, স্বামী বা রাজা, রাষ্ট্রের প্রধান শাসক, যিনি প্রজ্ঞা সাহস ন্যায়পরায়ণতা দিয়ে রাজ্য পরিচালনা করেন। আর দ্বিতীয় অঙ্গ হচ্ছে অমাত্য বা মন্ত্রী, তারা রাজার সহকারী। তৃতীয় যে অঙ্গ সেটি হচ্ছে জনপদ, রাষ্ট্রের ভৌগোলিক এলাকা এবং এর জনগণ, যারা রাষ্ট্রের ভিত্তি। জনপদ, জনপদে দুটো জিনিস বোঝানো হচ্ছে, ভৌগোলিক এলাকা এবং জনগণ। কেননা ফাঁকা জায়গা হলে হবে না, আবার শুধু মানুষ আছে কিন্তু জমি নেই, জমি না থাকলে অবশ্য মানুষ থাকা অসম্ভব। জনপদ। আর 4 নম্বর হচ্ছে দুর্গ বা সুরক্ষিত স্থান, শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য একটা ভালো জায়গা আর কি, চারদিক থেকে যে সেটাকে সুরক্ষা যাতে দেওয়া যায়। 5 নম্বর হচ্ছে পঞ্চম যে অঙ্গ, সেটা হচ্ছে কোষ, ফিনান্স, কোষাগার, রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি। আর 6 নম্বর হচ্ছে দণ্ড, যেটাকে সশস্ত্র বাহিনী বলা হয়। দণ্ড শব্দটি দিয়ে কখনো আর্মিকে বোঝানো হয়, দণ্ড শব্দ দিয়ে কখনো লাঠিকে বোঝানো হয়, দণ্ড শব্দ দিয়ে কখনো ন্যায় ধর্মকে বোঝানো হয়। আর সপ্তাঙ্গের 7 নম্বর যে অঙ্গ, সেটি হচ্ছে মিত্র বা সহযোগী রাষ্ট্র। সেটাকে আধুনিক পরিভাষায় আমরা পররাষ্ট্র নীতি বলতে পারি, যে আমি কোন রাষ্ট্রের সঙ্গে মিত্রতার বন্ধনে আবদ্ধ হব,
অবশ্যই সবল রাষ্ট্র যদি হয় তাহলে তাকে উপঢৌকন দিয়ে নানান কিছু দিয়ে এটা আমাকে মিত্রতার জায়গায় আসতেই হবে, নইলে আমি যে কোনো মুহূর্তে তার দ্বারা আক্রান্ত হতে পারি। আর যদি দুর্বল থাকে তাহলে তাকে মাঝে মাঝে ভয় দেখাবো, মাঝে মাঝে করবো, তার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করব। এই রকম যে ব্যাপার আর কি, সেটা রয়েছে মিত্র বা সহযোগী রাষ্ট্র প্রয়োজনে সাহায্য করার জন্য, অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অথবা শত্রুতামূলক সম্পর্ক। এই 7টি উপাদান একটা বার অন্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং বুঝতেই পারছেন যে রাজার সঙ্গে অমাত্যের কি সম্পর্ক, বা রাজার সঙ্গে জনপদের, দুর্গে, কোষের সম্পর্ক আছে, সশস্ত্র দণ্ডের বা সশস্ত্র বাহিনীর সম্পর্ক আছে, মিত্রদের সম্পর্ক তো থাকবেই। প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটির সম্পর্ক আছে, এবং একটার সঙ্গে অন্যটার তুলনামূলক আলোচনাও আপনি ওই বইতে, এই যে নৃসিংহবাবুর যে বইটার কথা বললাম, সেখানে পেয়ে যাবেন। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। পরের জন বলুন। আমি বলি শুভঙ্কর দাস। শুভঙ্কর আছিস কিনা আমি জানি না, অভিযুক্ত হয়েছিল মাঝে একবার। ম্যাডাম আছি। আছিস তো? তাহলে তোর প্রশ্ন চটপট স্যারকে করে নে। তোর প্রশ্নটা আপনি কর। হ্যাঁ, স্যারের কাছে আমার একটাই প্রশ্ন ছিল। ওই মানে বিষয়টা হচ্ছে যে মহাভারতের বিভিন্ন প্রসঙ্গ তো আমরা শুনলাম, মানে যুধিষ্ঠিরের সঙ্গে ভীষ্মের যে রাজনীতি নিয়ে আলোচনা। আমার বক্তব্যটা ছিল যে ওই মানে রাজনীতির আলোচনা প্রসঙ্গে তারা কখনো মানে এমন কি কর্তব্য পালনের কথা বলছে যে না, আমাদের সমাজের যারা নিম্ন বর্গের মানুষ আছে তাদের প্রতি মানে রাজনীতির কি ধরনের আচরণ হওয়া উচিত, মানে রাজার কি আচরণ হওয়া উচিত, এই মানে কথাগুলো কি এদের আলোচনা প্রসঙ্গে আসছে? মানে আমার জানা নেই বলে আমি একটু জানতে চাইছি। এই প্রসঙ্গে প্রচুর কৃষকদের কথা এসছে, এবং যারা খেটে খাট তারাই তো শূদ্র, তাদের কথা বহুবার বারবার আসছে, কারণ তারাই একটা রাষ্ট্রের প্রধান ভিত্তি। তাদের মধ্যে বিদ্রোহ যাতে মাথা চাড়া না দেয়, সেই জন্য কি কি করা দরকার, তার কঠোর দণ্ড না দেওয়া উচিত, এবং তাদের প্রতি নরম আচরণ করা উচিত, এইসব নানান প্রসঙ্গ আছে আছে এবং সভা পর্বেও আছে। শুধু যে ভীষ্মই বলেছেন এমন না, নারদও বলেছেন। অনেক ভরদ্বাজ মুনির কথাতেও আছে। ভরদ্বাজ মুনির কথা আপনারা জানেন। ভরদ্বাজ মুনি ছিলেন দ্রোণাচার্যের পিতা, তিনি ব্রাহ্মণ এবং খুব বড় একজন রাজনীতিবিদ। ভরদ্বাজ ছিলেন দ্রুপদ রাজার বাবা রাজা পৃষতের বন্ধু। সেই জন্য এই দুই বন্ধুর দুই ছেলে দ্রোণ আর দ্রুপদ, দ্রোণ আর দ্রুপদের মধ্যে বন্ধুত্ব ছিল, পরে শত্রুতায় এ হয়ে যায়। তো একটা খুব মজার জিনিস আছে এই প্রসঙ্গটা যখন উঠলো, আমি কোন একটা আলোচনা সভায় বলেছিলাম যে একটি শিশু সে দুধ খেতে পায় না বলে গোটা মহাভারতের যুদ্ধটা হয়েছিল। তা আমি খুব মজার ছলেই বলেছিলাম, কিন্তু একটু ভেবে দেখলে বোঝা যাবে যে দারিদ্র যে ভয়ঙ্কর ভাবে ছিল সেই সময়, এবং এই সামান্য একটা দারিদ্র একটা বাচ্চা, একটা শিশু, একটা কিশোর, সে দুধ খেতে পায় না বলে মহাভারতের যুদ্ধ কিভাবে হলো। সেটা হচ্ছে অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র, একবার দুধ খেতে চেয়েছিল। তো দ্রোণাচার্যের স্ত্রী হচ্ছেন কৃপি, তিনি কৃপাচার্যের ভগ্নী বোন। তো কৃপি তো তার তো দুধের দুধ দুধ কোথায় পাবেন, ভীষণ দরিদ্র। তখন তো দ্রোণাচার্য চাকরিও পাননি। মানে কুরুক্ষেত্রের যে ময়দানে এসে এই যে আংটি তুলে দিলেন, আংটি দিয়ে বিটা তুলে দিলেন, ডাঙ্গুলি খেলছিল, গুলি তুলে দিলেন, এটা তার আগের ঘটনা। তো এবার অশ্বত্থামা তো দুধ খেতে পায় না, তো কাঁদছে, খুব কাঁদছে, এই সবাই দুধ খেয়ে সবাই দুধ খায়, অমুক তমুক বলে টলে, আমার দুধ খেতে ইচ্ছে করছে। তখন তার মা পিটুলি গোলা ওই চাল গুঁড়ো দিয়ে একটা জল করে সাদা, সেটা করে খাইয়েছে। তো সেই কোন একটা বন্ধু সেটা খেয়াল করেছে, মানে প্রতিবেশী। তো অশ্বত্থামা খেলতে এসছে বিকেলে, খুব লাফাচ্ছে, জানিস জানিস আজকে দুধ খেয়েছি। তখন ওই প্রতিবেশী বন্ধু সে বলছে, দুধ কোথায় খেয়েছিস, তুই তো পিটুলি গোলা জল খেয়েছিস। তখন অশ্বত্থামা এসে খুব কান্নাকাটি করছে যে আমাকে বন্ধুদের কাছে এত অপমানিত হতে হলো, তোমরা আমাকে সামান্য একটু দুধও দিতে পারো না। দ্রোণাচার্যের সন্তান স্নেহ প্রবল, স্বাভাবিকভাবে প্রতিটি পিতারই আছে। তিনি খুব কষ্ট পেলেন, তিনি রাজা দ্রৌপদের কাছে একটি গাভী ভিক্ষা করলেন। বললেন, তুমি তোমার বন্ধু, কোনোদিন তোমার কাছে কিছু যায়নি, অন্তত পক্ষে একটা গাভী দাও যাতে আমার ছেলেটা কতদিন দুধ খেতে পারে। তো দ্রুপদ তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। এতে ভয়ঙ্কর চটে গেলেন দ্রোণাচার্য। তখন দ্রোণাচার্য ঠিক করলেন যে করেই হোক আমি দ্রুপদের রাজ্য আক্রমণ করব এবং দ্রুপদের রাজ্য কেড়ে নেব। তখন উনি জানতেন তো যে কুরুক্ষেত্র বলছি, উনি জানতেন যে হস্তিনাপুরে একজন অস্ত্রগুরু আছেন কৃপাচার্য তার সম্পর্কে শ্যালক। তো তা সত্ত্বেও উনি কিন্তু কায়দা করে এখানে ঢুকলেন, এবং এখানে ঢুকে কৌরব এবং পাণ্ডব রাজপুত্ররা কিন্তু দ্রুপদ রাজ্য আক্রমণ করলো। এবং তখন দ্রোণাচার্য বললেন যে গোটা রাজ্য আমার, এই উত্তর
দ্রুপদের যে মানে তোমার যে রাজ্য আর কি, পাঞ্চাল, উত্তর পাঞ্চাল এবং দক্ষিণ পাঞ্চাল, এই দুটোই আমার, যেহেতু দ্রুপদ বলেছিলেন যে সমানে সমানে বন্ধুত্ব হয়, রাজায় আর ভিখারিতে বন্ধুত্ব হয় না, বলে এখন তুমি ভিখারি আমি রাজা, কিন্তু অর্ধেক রাজত্ব তোমায় দিলাম, উত্তর পাঞ্চালটা তোমায় দিলাম, দক্ষিণ পাঞ্চাল আমার থাকলো, বকলমে তুমি শাসন করবে। এইবারে তুমি আমার বন্ধু হলে কিনা বলো, এবার তো সমানে সমানে, রাজা আর ভিখারিতে তো নয়। দ্রুপদ এই অপমানটা সহ্য করতে পারলেন না। দ্রুপদ তখন যজ্ঞ করলেন, এবং সেই যজ্ঞে তিনি দুটো জিনিস চাইলেন। একটা হচ্ছে দ্রোণ হত্যা করবে এমন একজন রাজকুমার, আর চাইলেন এই যারা তাকে অপদস্থ করেছিল কৌরব বংশ, গোটাটাই তো কৌরব বংশ, পাণ্ডব পরে হয়েছে, মানে ধৃতরাষ্ট্র যদি কৌরব হন তাহলে তো পাণ্ডু কৌরব, তো যেহেতু কুরু সবাই কুরুর বংশ, তো এবারে কৌরব বংশকে ধ্বংস করবে এরকম একজনকে চাই, আর একজন দ্রোণ হানতে চাই। তখন সেই যা যার উপজাজ এসে দুই ভাই তারা এসে যজ্ঞ করলেন। সেই যজ্ঞ থেকে দুজন ধনুর্ধরধারী, তো ওই মানে ধনুর্ধারী এবং সেই মাথায় মুকুট, একজন বর্ম টর্ম পরে একজন সেই যজ্ঞের আগুন থেকে উঠেলেন, তিনি হচ্ছেন ধৃষ্টদ্যুম্ন, যিনি ভবিষ্যতে দ্রোণকে হত্যা করবেন। আর একজন হচ্ছেন, আমরা তার নাম সকলেই জানি, যাজ্ঞসেনী দ্রৌপদী, যিনি হবেন কুরু বংশের ক্ষয়ের কারণ। এবং যুদ্ধটা তারপর থেকে শুরু হলো আর কি। একটা বাচ্চা ছেলের দুধ না খেতে পাওয়ার জায়গা থেকে একটা গোটা যুদ্ধ শুরু হয়ে গেল। আরো অন্যান্য অনেক কারণ আছে, এটা মজা করেই বলা আর কি। হ্যাঁ, পরের প্রশ্ন। নমস্কার, আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যালো। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ করুন করুন। হ্যাঁ, আমি একটু অন্যভাবে একটা প্রশ্ন করতে চাই। আমরা মহাভারতে এতক্ষণ নীতি কথাটা কিরকম ভাবে আমরা ইন্টারপ্রিট করবো সেগুলো শুনলাম, রাজনীতি বা অর্থনীতি বিভিন্ন আপনি যেগুলো বললেন। কিন্তু আমার ছোটবেলায় আমি একটা গল্প একটা পড়েছিলাম, সেটা হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রের মহাভারতের নীতি গল্প। তো এরকম কিন্তু ছোটদের জন্য মহাভারতের নীতি গল্পের বেশ কিছু বই আমি দেখি। সেখানে যেমন হচ্ছে ওই মানে শিক্ষায় একাগ্রতা, পাণ্ডবদের মহত্ব, দুর্যোধনের অহমিকা, এইভাবে ভাবে আর কি ছোট ছোট করে গল্পগুলো বলা হয়ে থাকে। তো নীতির যেহেতু বিভিন্ন ব্যাখ্যা আমরা মহাভারতের প্রেক্ষিতে করতে পারি, তো এই যে ছোটদের জন্য যখন এই নীতি শিক্ষা বা নীতি তাদেরকে শেখানোর জন্য মোরাল মানে সেই অর্থে মানে বলা হচ্ছে, তাহলে এইখানে নীতি মানে মহাভারতের নীতির প্রেক্ষিতে এই যে নীতি শিক্ষাগুলো হচ্ছে, যেখানে মহাভারতের গল্পই বলা হচ্ছে, এইখানে নীতির মানেটা এক্স্যাক্টলি আমরা কি ধরবো, মানে কি শেখানোর জন্য আর কি এই মহাভারতের গল্পগুলোকে আর কি। আপনি মহাভারত থেকে প্রশ্ন করলে উত্তর দিতে পারি। গজেন্দ্র কুমার মিত্র আমি পড়িনি, না ফলত গজেন্দ্র কুমার মিত্র থেকে গজেন্দ্র কুমার মিত্র কিভাবে নীতি শিক্ষা দিয়েছেন সেটা আমার অজানা। না মানে আমি সেখানে শুধু গজেন্দ্র কুমার মিত্র আমি উদাহরণ দিলাম, আমি পড়েছিলাম বলে। কিন্তু যে মহাভারতের নীতি গল্প বলে তো মানে অনেক গল্পই ছোট ছোট করে মানে প্রচলিত। তো সেইখানে যে নীতিটা শেখায় ছোটদের বা বাচ্চাদের, তো সেই নীতি মানে কি তাদের কি সেই নীতিটা মহাভারতের নীতির সাথে কি এক, মানে সেটাই আমার প্রশ্নটা ছিল। সেটা বলতে পারবো না, সেটা লেখকরা কিভাবে ইন্টারপ্রেট করছেন। কারণ আমি তো বারবার বলছি যে পরাজিতদের সঙ্গে লেখকরা একরকম আচরণ করেন, আমরা একরকম আচরণ করি, লেখকরা না, পাঠকরাও। আবার জয়ীদের সঙ্গে একরকম আচরণ করি, ফলত যুধিষ্ঠিররা যা করেছিলেন সবগুলোই আমরা সত্য ধরে নিই। এখন যুধিষ্ঠির যদি এই গল্পগুলো কোন একজন লেখক লেখেন, যে যুধিষ্ঠির তিনি তার যদি কয়েকটা জিনিস লেখেন আর কি, যে একবার ভীম বলছেন, ধরুন যুধিষ্ঠিরের তিনটি গল্প যদি বলা হয়, একটা গল্প হচ্ছে যে যুধিষ্ঠিরের মতন এত দূতাসক্ত, এত জুয়ার নেশা খুব কম লোকের ছিল। তার কারণটা কি? কারণ যে যুধিষ্ঠির অত্যন্ত খারাপ জুয়া খেলতেন। তা সত্ত্বেও যখন তাকে ডাকা হলো, তিনি তো বলতে পারতেন যে আমি জুয়া খেলতে যাবো না। জুয়া খেলে তিনি অর্ধেক রাজত্ব কেন, পুরো রাজ্যত্বই হারালেন প্রথম দ্রুত পর্বাধ্যায়ে। এবং তিনি কি কি হারালেন? তিনি ভাইদের হারালেন পণে, তিনি নিজেকে হারালেন, তিনি স্ত্রীকে হারালেন। এইবারে অনুদ্রুত পর্ব অধ্যায়ে আবার যখন তাকে ডাকা হচ্ছে এত অপমানের পরে, তারপরে আবার তিনি খেলতে গেলেন। এই যে গেলেন, আবার খেলতে গেলেন, এবং খেলতে গিয়ে কি হলো? 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। এই যে এই নীতিটা যদি লিখি, বা যদি আরেকটা নীতি লিখি যুধিষ্ঠিরের সম্পর্কে, যে যুধিষ্ঠির যখন অর্জুন যখন পাঞ্চালীকে করলেন, অর্জুন যখন পাঞ্চালীকে জয় করলেন, ওই যে ধনুক টনুক ইত্যাদি করে টরে প্রতিযোগিতায়, তারপরে ওরা তো ব্রাহ্মণের ছদ্মবেশে গিয়েছিলেন, কৃষ্ণ চিনতে পেরেছিলেন আঙ্গুলে পড়ার দাগ দেখে।
তারপর তো চলে এলেন সেই যে যে বাড়িতে তারা আশ্রয় নিয়েছিলেন, কুম্ভকারের বাড়িতে সম্ভবত, তো সেখানটায় তারা চলে এলেন। এইখানে এসে তখন এরা দ্রৌপদীর ভাই আর বাবা লোকজন পাঠালো, তারা এসে এলো টেলো, তারা এসে বললো যে এরকম অর্জুনের সঙ্গে বিয়ে হবে, তাহলে চলো অর্জুনের সঙ্গে দিয়ে দিই। তখন উনি বললেন যে, অনেক কথাই বললেন, তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে অর্জুনের দুটো অগ্রজ রয়েছে, যুধিষ্ঠির এবং ভীম, তারা বিয়ে করেনি, কি করে অর্জুনের বিয়ে হতে পারে? এটা তিনি মিথ্যে কথা বললেন সম্পূর্ণ। তার কারণ হচ্ছে তখন ভীম বিবাহিত, তখন ভীমের হিড়িম্বা বলে একটু ইয়ে রয়েছে, স্ত্রী রয়েছে, এবং ভীমের তখন সন্তানও হয়ে গেছে ঘটোৎকচ। এই যে মিথ্যাচার, আমরা সকলেই জানি যে যুধিষ্ঠির জীবনে একবার মাত্র মিথ্যা বলেছিলেন, তার রথ সবসময় মাটি থেকে 2 ইঞ্চি উঁচুতে উঠতো, কিন্তু অশ্বত্থামা হত ইতি গজ, এই বলেছিলেন বলে। তো যুধিষ্ঠিরের তো নীতির নেই আসলে। যুধিষ্ঠির যদি জিতেছিলেন, তার জন্য সব তার 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 যে দুর্নীতি, সেগুলোকে আমরা নীতি বলে ধরে নিই। একটা লোক বউকে বাজি ধরে, তারপরে তো শিক্ষা হয় না, আবার খেলতে যায় যুবক, এইগুলো তো নীতির বিষয় নয়। ফলে এই কে ইন্টারপ্রেট করছে, কিভাবে কোন লেখক বলছেন, আপনি নিজে যদি মহাভারত পড়েন, নিজের মতন করে ইন্টারপ্রেট করুন, সেই ইন্টারপ্রিটেশনটাই হবে, সেটাই বাচ্চাদের বলবেন। সেটা তো স্বাভাবিকভাবে আপনি কোন পক্ষে থাকবেন সেটা হচ্ছে ব্যাপার। আর দুর্যোধনদের বিরুদ্ধে প্রচুর বলার আছে, বেশিটাই দুর্যোধনের বিরুদ্ধে বলার, কিন্তু জয়ীদের পক্ষে অনেক কিছু বলার থাকে। সেইটাই আমার প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল, যে এই যে দুর্যোধনের অহমিকা। এখন স্বাভাবিকভাবেই যিনি দুর্যোধনকে পছন্দ করেন না, তিনি স্বাভাবিকভাবে দুর্যোধনের সব কথাই, আর যিনি যুধিষ্ঠিরকে ভীষণ পছন্দ করেন, তিনি যুধিষ্ঠিরের দুর্নীতিগুলো, অনীতিগুলো, তিনিও সেগুলোকে নীতির শিক্ষার গল্প হিসেবে চালু করবেন, বা ওগুলোকে অ্যাভয়েড করে ভালো কথাগুলো বলবেন। কারণ বাচ্চাদের বইগুলো, নীতিশাস্ত্রের বই লেখা খুব শক্ত, খুবই শক্ত। সেই চেষ্টা একমাত্র করে সফল হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তীকালে খুব একটা মানে ঈশপের গল্পের মতো আমাদের এখানে যে লেখা হয়নি তা না, গৌরী ধর্মপাল সম্ভবত লিখেছেন, আরো কেউ কেউ লিখেছেন, তাদের মধ্যে অনেকেই খুব ভালোই লিখেছেন, কিন্তু বাচ্চাদের লেখাগুলো খুব শক্ত। আপনি বড়দের বিষয়ে বলুন, বোধহয় আমার বলতে খুব সুবিধা হবে। বাচ্চাদের বই লেখা খুব রিস্কিও, কেননা বাচ্চারা খুব প্রশ্ন তোলে, যে এই যে হত্যা, মহাভারত তো হত্যাতে ভর্তি, গুপ্ত, এত বেশি গুপ্ত হত্যা। এই যে ধরুন যুধিষ্ঠির চলে গেলেন বার্নাবত থেকে বেরিয়ে, অনেক 6 মাস থাকলেন সেখানে, তারপরে একবার ব্রাহ্মণ ভোজন করালেন। ব্রাহ্মণ ভোজন তো রাতে হয় না, কিন্তু রাজকুমাররা, প্রিন্সরা যে জায়গায় রয়েছে, সেইখানে কিছু শূদ্র হঠাৎ ঢুকে গেল করে, তাদেরকে ডেকে আনা হলো, তাদেরকে মদ গেলানো হলো, তারপর তারা বাড়িতে আগুনটা লাগিয়ে দিয়ে চলে গেলেন। এই যে নিষাদী এবং তার পঞ্চপুত্রকে হত্যা করলেন যুধিষ্ঠিররা। কেন হত্যা করলেন? যাতে দুর্যোধন ওই মানে দেহ অবশেষ বা দেহ ভস্ম দেখে বুঝতে পারে, পোড়া দেহ দেখে বুঝতে পারে যে কুন্তি আর তার 5 ভাই মারা গেছে নিষাদী আর পঞ্চপুত্রকে থেকে। তার মানে তারা বনে জঙ্গলে ওদেরকে টার্গেট করেছিলেন অনেক দিন ধরে, এবং তাদেরকে ডেকে নিয়ে খাওয়াতেন টাওয়াতেন, তাদেরকে হত্যা করবেন বলে। গণহত্যা, গুপ্ত হত্যা। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো জয়ীদের দেখানো উচিত, যে জয়ী মানেই নীতি সর্বজ্ঞ বা নীতিশাস্ত্র সম্পর্কে দারুণ একটা ব্যাপার, এমন নয়, আদপেই নয়। ধন্যবাদ আপনাকে। আমি কালকেও আপনার আলোচনা শুনতে গেছিলাম কল্যাণী বিশ্ববিদ্যালয়ে, তার প্রশ্ন করার সুযোগ হয়নি আজকে। না, কালকে এত আসলে ক্লান্ত হয়ে পড়েছিলাম, বা না হয়ে পড়েছিলাম, বলতে ইচ্ছে করেনি। 20 মিনিট টাইম। অবশ্যই আপনার সাথে আরো আলোচনা হবে এই বিষয় নিয়ে, এই আশা রাখলাম। ধন্যবাদ। আপনার কি নাম? আমার নাম সম্প্রীতি ঘোষ। ও, আপনি ছিলেন কালকে? আমি কালকে ছিলাম, আমি একদম ফার্স্টেই ছিলাম। আপনাদের সবার আমি শুনেছি, শুনে আমি এসেছি। কালকে তো কোশ্চেন আনসার সেশন হলো না, না হলে আমি প্রশ্ন করতাম। হ্যাঁ, এত বক্তা, 12 জন বক্তা প্রায় হয় নাকি? হ্যাঁ। আমি পিএইচডি করছি মহাভারত নিয়ে, ছোটদের মহাভারত নিয়ে। তো সেই জন্য পরে নিশ্চয়ই আপনার সাথে আমি যোগাযোগ করে কথা বলবো। অবশ্যই আপনার থেকে আমার অনেক কিছু জানার। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা পাপু, আমাদের হ্যাঁ, সুব্রত আমাদের ছাত্র হয়তো কিছু ও প্রশ্ন হাত করবে, খুলে হাত খুলে আছে। সুব্রত প্রশ্নটা নিয়ে কিছু বলছি। আচ্ছা, সুব্রত যদি কিছু বলতে চাও, প্রশ্ন করতে চাও, তাহলে হ্যাঁ, সুব্রত কিছু বলার থাকে চটপট বলো, তখন এই পর্ব শেষ হবে। সুব্রতকে বলছি হাত তুলে বলবি? না ম্যাম, কোনো কিছু বলার নেই, ওটা আমার প্রেস হয়ে গেছে ম্যাম। আচ্ছা।
স্যার তাহলে ওই সিদ্ধা বলে একজন প্রশ্ন। হ্যাঁ স্যার, মঙ্গলাচরণে সরস্বতী দেবীর উল্লেখটা তাহলে দণ্ডনীতি বা রাজনীতির স্রষ্টা হিসেবেই ওনাকে মানে লেখা সরস্বতী দেবীর বন্দনা করা হয়েছে, তো এক কথায়। হ্যাঁ, মানে আমার তাই মনে হয় মঙ্গলাচরণ, তো মঙ্গলাচরণে সরস্বতীকে যে কোনো শাস্ত্র লেখার ক্ষেত্রে সরস্বতীর নাম অনেকেই করেন। সরস্বতীকে আলোচনায় আনার প্রধান কারণ তো তিনি বাক্যের অধিষ্ঠাত্রী, আর বাক্য দিয়ে শাস্ত্র লেখা হয়, যার ফলে সেটার একটা কারণ মহাভারতে যেহেতু তিনি দণ্ডনীতি সৃষ্টি করেছিলেন, সেটা আর একটা কারণ হতে পারে। কারণ না, তিনি তো বিদ্যার অধিষ্ঠাত্রী। কোন বিদ্যার? তিনি কিন্তু ওই 4 বিদ্যার মধ্যে দণ্ডনীতিরই সৃষ্টি করেছিলেন, কারণ বাক তো তিনি বাক্যের অধিষ্ঠাত্রী। তো সেই জায়গা থেকে তাকেই স্মরণ বিভিন্ন শাস্ত্রকারেরা করেন, মহাভারতকারও করেছেন। কারণ প্রথমটা দ্বৈতবাদের, আর দ্বিতীয়টা হচ্ছে এরকম বাক্যের অধিষ্ঠাত্রী হিসেবে, এবং এই বাক্যের অধিষ্ঠাত্রীর মধ্যেও রাজনীতিক বিষয় রয়েছে। তো এবং রাজনীতি তিনি তো সৃষ্টি করেছেন, মহাভারত শান্তি পর্বে সে কথা আছেও। এই আর কি। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আরেকটা আমরা প্রশ্ন লিখেছেন ইনকল মেসেজে। আর কেউ একটা কিছু লিখলো, ওই লিংকটা দিয়ে দেওয়ার জন্য আমার মনে হয় আমাদের হ্যাঁ, ইউটিউবে আমাদের সাহিত্য বাসর। জনা হাত তুলেছিস কেন? ভুলবশত জনা, হয়তো ভুলবশত। আচ্ছা হ্যাঁ, চলে আয় বাপু, সংক্ষেপে চলে আয়। ইউটিউবে আমাদের সাহিত্য বাসর পেজ আছে, সেখানে গিয়ে আমাদের এই লিংক পেয়ে যাবেন, এই ভিডিওটিও পেয়ে যাবেন। আজকে সাহিত্য বাসরের যে অনুষ্ঠান, মহাভারতের রাজনীতি ও বর্তমান প্রেক্ষিত, আমরা স্যারের কাছে অসাধারণ একটি আলোচনা শুনে নিলাম যে তত্ত্বকথা সম্পর্কে এবং বর্তমান প্রেক্ষিতে মহাভারত কতটা প্রভাব করে, আমাদের প্রভাব ফেলে আমাদের জীবনে, সেই নিয়ে আমরা দেখেছি। এবং স্যারের কথা শুনতে শুনতে আমার মহাভারতের অনেক কথাই মনে পড়ছে, যেখানে আমার মনে হচ্ছে যে ধ্রুপদ রাজা যখন স্বয়ম্বর সভা ডেকেছিলেন দ্রৌপদীর জন্য, হয়তো সেটাতেও হয়তো তার রাজনীতি ছিল, কারণ তিনি হয়তো জানতেন যে অর্জুন ছাড়া কারোর পক্ষেই এইরকম লক্ষ্যভেদ করা সম্ভব নয়। যদিও আমি মনে করি কর্ণের পক্ষে সম্ভব, কিন্তু দ্রৌপদী সেখানে অভিযোগ জানিয়েছিলেন যে কোন সূতপুত্রের সাথে আমি বিবাহ করব। তো এই রকম করে, বা কৃষ্ণ সম্পর্কে যখন আমি ভাবছিলাম যে কৃষ্ণ জরাসন্ধকে যেভাবে হত্যা করিয়েছিলেন, সেটার পিছনেও যে তার রাজনীতি, তার যে ভাবনা, সেটাও বর্তমান। তো স্যার এটাও বললেন যে জয়ীদের ইতিহাস সর্বকালে সর্বদেশে সব সময় রচনা করা হয়, কিন্তু জয়ীরা যে সবসময় ন্যায়ের পক্ষে, এটা আমরা বলতে পারি। সুতরাং মহাভারতের এই অসামান্য আলোচনাটি শুনে আমরা গভীরভাবে প্রভাবিত হলাম। স্যারকে আবার পরে বলার জন্য আমরা হয়তো অনুরোধ করব, এবং স্যারকে অবশ্যই, স্যারের আমি দেখেছি ইউটিউবে স্যারের নাম সার্চ করলে মহাভারত সম্পর্কিত নানান যে তথ্য এবং তার বক্তব্যগুলো আসে, একটা সিরিজ পেয়ে যাই আমরা। তো স্যারকে আমি আবার হয়তো আমরা পেয়ে যাব আমাদের মধ্যে। তো আমাদের এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের মধ্যে দেবদাস করা। শুভ সন্ধ্যা, সকলকে নমস্কার জানাই। সাহিত্য বাসর আয়োজিত আজকের আলোচনার বিষয় ছিল মহাভারতের রাজনীতি ও বর্তমান প্রেক্ষিত। বক্তা ছিলেন বেলুড় রামকৃষ্ণ মিশনের দর্শন বিভাগে সহযোগী অধ্যাপক শামীম আহমেদ মহাশয়। স্যারের এই মৌলিক এবং রসগ্রাহী বক্তব্য উপস্থাপনার মাধ্যমে আমরা যে সত্যি ঋদ্ধ হতে পেরেছি তা বলার অপেক্ষা রাখি। সাহিত্য বাসরের পক্ষ থেকে আমি স্যারকে ধন্যবাদ জানাই। তিনি তার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই সাহিত্য বাসরের অভিভাবক ও যার তত্ত্বাবধানে সাহিত্য বাসর এতটা পথ এগোতে পেরেছে, তিনি হলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর সঙ্গীতা সান্যাল মহাশয়। বিভিন্ন মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে আগত সকল অধ্যাপককে যথাযোগ্য স্থানে আমরা আমাদের সাহিত্য বাসরের পক্ষ থেকে সম্মান নিবেদন করছি ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বহু ছাত্রছাত্রী ও গবেষক বন্ধুরা শ্রোতা হিসেবে অত্যন্ত আগ্রহ ও ধৈর্যের সাথে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানাই।
ধন্যবাদ জানাই সাহিত্য বাসরের সদস্যবৃন্দদের, বিশেষ করে কমিটির সদস্যবৃন্দদের, যাদের সহযোগিতা ছাড়া আজকের এই অনুষ্ঠানটি আয়োজন সম্ভব হতো না। সর্বোপরি অনুষ্ঠানটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত সুষ্ঠু ও সাবলীলভাবে সঞ্চালনা করেছেন বর্ধমান রাজ কলেজের শিক্ষক, গবেষক ও সাহিত্য বাসরের অন্যতম সদস্য পাপ্পু চাপাইত মহাশয়। আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি। সময়ের অভাবে আমাদের এখানেই অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে, তবে আগামী দিনে সাহিত্য বাসর এইরকম সুন্দর আলোচনা সভার আয়োজন করবে। আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন। ম্যাম ও স্যারের অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করছি। সকলেই ভালো থাকবেন। শুভরাত্রি। হ্যাঁ, বলি আমি শামীম কি বেরিয়ে গেলে? শামীম কি চলে গেল? আচ্ছা, জনার একটা প্রশ্ন ছিল, তো সেটা করা হলো না। জনা তখন দেখেছিলাম তোকে, যাই হোক পরে আমি তোকে ওর যোগাযোগ নাম্বার দেবো, তুই কথা বলিস।